দেখুন প্লিজ, আপনি আমাকে এভাবে বিরক্ত করবেন না। আপনি প্রতিনিয়ত আমাকে বিরক্ত করেন। আমি এখানে পড়াশোনা করতে এসেছি, কোনো ঝামেলা করতে আসেনি। আর আমি ঝামেলায় পড়লে আমাকে বাঁচানোর মতো আমার আশেপাশে কেউ নেই। তাই আমি চাই না কোনো ঝামেলায় পড়তে। এসব আজাইরা কথাবার্তা বাদ দে, বুঝলি? তোকে আমি যেটা বলছি সেটা কর। তুই আমার এই অ্যাসাইনমেন্টটা করে দিবি, মানে করে দিবি। আর যদি তুই আমার এই অ্যাসাইনমেন্টটা না করে দিস, এই ভার্সিটিতে তোর টিকে থাকাটা আমি ভীষণ কষ্টকর করে দিব, বিশ্বাস কর। আপনি নিজে থাকতে আমি কেন করব? আপনার অ্যাসাইনমেন্ট আমি কেন করে দেব? আমি আপনার কোনো অ্যাসাইনমেন্ট করে দিতে পারবো না, কারণ যে সময়ে আমি আপনার অ্যাসাইনমেন্ট করব সে সময়ে আমার অনেক পড়া জমা থাকবে। আমাকে আমার পড়াটাও শেষ করতে হবে। আমাকে জীবনের লক্ষ্যে পৌঁছাতে হবে। তোর লক্ষ্যের ইতি আমি এখানেই টেনে দেব। তুই যদি আমার কথা না শুনিস, তাহলে তোর আমি এমন অবস্থা করব যে তুই নিজেও কল্পনা করতে পারছিস না। সাইমা আর অনেকের কথোপকথনের মাঝখানে সাইমার কিছু বন্ধুবান্ধব সেখানে চলে আসে। তাদের মধ্যে থেকে সাইমার বন্ধু নিলয় আর অন্তি সাইমাকে বলে, কিরে, তুই এখানে কি করছিস? আর এই বলদটার সাথে তোর কি এমন কথা হচ্ছে রে? কিরে সাইমা, একে তো অনেক ঘাড়তাড়া মনে হচ্ছে। তুই একে এত পাত্তা দিচ্ছিস কেন? অনিক, তুই কি সাইমার পাওয়ার সম্পর্কে জানিস না? তোকে এই ক্যাম্পাস থেকে ভ্যানিশ করে দিতে আমাদের 1 মিনিটও সময় লাগবে না। শোন অনেক, তুই যদি আজ রাতের মধ্যে আমার এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট না করিস, তবে কাল থেকে এই ক্যাম্পাসে তোর পা রাখা দায় হয়ে যাবে। আমাদের ক্ষমতা তুই জানিস না। তোর মতন কত ভালো ছাত্রকে আমরা তুড়ি মেরে ক্যাম্পাস ছাড়া করেছি, তার হিসাব নেই। নিজের ভালো চাইলে সাইমার পায়ে ধরে মাপ চা আর ওর কাজটা করে দিন। আপনারা আপনারা প্লিজ আমাকে মারবেন না। নিলয় ভাই, অন্তি আপু, আমি আসলে বুঝতে পারিনি। আমি অনেক ভয় পেয়ে গেছি, আমাকে মাফ করে দিন। সাইমা আপু, আমি সত্যি অনেক ভয় পেয়েছি। দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না। এখন ভয় লেগেছে? এতক্ষণ তো অনেক বড় বড় কথা বলছিলি। আপু, আমি আপনাদের সব শর্তে রাজি। আপনি যা বলবেন আমি তাই করব। আমি আজ রাতেই আপনার সব অ্যাসাইনমেন্ট করে দেব। কাল সকালেই আপনার হাতে দিয়ে আসব। শুধু আমাকে এই ক্যাম্পাসে শান্তিতে থাকতে দিন। আমি আপনাদের অনেক ভয় পাই। এই তো ভয় পেয়ে লাইনে এসেছিস। দেখ সাইমা, বলরটা ভয়ে কাঁপছে। এখন ও ঠিক মতন কাজ করবে। চলো বন্ধুরা, ওকে আজ ভালোই শিক্ষা দেওয়া হয়েছে। কাল সকালে কাজটা নিয়ে তারপর ওর উপর পরবর্তী দয়া দেখাবো। সাইমা এবং তার বন্ধুবান্ধব অনেককে এভাবে ভয় পেতে দেখে অনেক খুশি হয় এবং হাসাহাসি করতে করতে সেখান থেকে চলে যায়। অনেক মাথা নিচু করে এমন ভঙ্গি করে থাকে যেন সে আসলেই তাদের হুমকিতে প্রচণ্ড আতঙ্কিত। সাইমা এবং তার বন্ধুদের হুমকির পর অনেক সারা রাত জেগে সাইমার অ্যাসাইনমেন্ট তৈরি করে। পরদিন সকালে সে ক্লাসের সামনে গিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে সাইমার জন্য অপেক্ষা করতে থাকে। সাইমা তার বন্ধুদের নিয়ে সেখানে উপস্থিত হয়। সাইমা আপু, এই যে আপনার অ্যাসাইনমেন্ট। আমি সারা রাত জেগে এটা শেষ করেছি। প্লিজ একবার দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা। কিরে, করবি না বলে ঠিক তো করে দিলি। কাল তো খুব বড় বড় কথা বলেছিলি। কাজ করে দেওয়ার সময় নেই, অনেক পড়া জমে আছে। তা এখন কাজটা করলি কেন? খুব তো পড়াশোনা করে ভার্সিটির টপার হয়ে বসে আছিস। দেখ সাইমা, বলরটা ভয়ে কাঁপছে। কালকের একটা ধমকেই এর সব পড়ার শখ মিটে গেছে। টপার সাহেব তো দেখি আমাদের সাইমার হুকুম তামিল করতে সারা রাত ঘুমাতেও পারেনি। তুই কি জানিস আমি কে? আমি হলাম এই দেশের নামি দামি বিজনেসম্যান আফজাল চৌধুরীর একমাত্র কন্যা সাইমা চৌধুরী। আমার বাবা চাইলে তোর মতো হাজারটা ছেলের কেরিয়ার 1 মিনিটে ধ্বংস করে দিতে পারে। আমার সামনে তোর এই লক্ষ্য আর পড়াশোনা দেখানোর সাহস করবি না। আমি খুব ভুল করেছি আপু। আমি আসলে বুঝতে পারিনি আপনি আফজাল চৌধুরী সাহেবের মেয়ে। আমি সত্যি ভয় পেয়েছি অনেক। দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না। আমি আপনাদের সব কাজ করে দেব। এই তো, নিজের পরিচয়টা মনে রাখবি। তুই হচ্ছিস একটা নগণ্য ছাত্র, আর আমি সাইমা চৌধুরী। আজ কাজটা করে দিয়েছিস বলে তোকে ছেড়ে দিলাম, কিন্তু সামনে এমন ভাব নিলে তার ফল খুব খারাপ হবে।
সাইমা এবং তার বন্ধুবান্ধব অনেককে নিয়ে অনেক মশকরা আর হাসাহাসি করে এবং অনেককে ভয় পেতে দেখে তারা অনেক খুশি হয়। অনেক মাথা নিচু করে তাদের সব অপমান সহ্য করে নেয় এবং প্রকাশ করে যে সে তাদের হুমকিতে প্রচণ্ড আতঙ্কিত। সাইমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কয়েকদিন পর ক্লাসে একজন কড়া মেজাজের স্যার আসেন। তিনি গত ক্লাসে সবাইকে একটি জটিল বিষয় পড়তে দিয়েছিলেন এবং আজ ক্লাসে সেটি নিয়ে সবাইকে ধরেছেন। ক্লাসের কেউ ঠিকঠাক উত্তর দিতে পারছিল না। কি ব্যাপার, এই ক্লাসে কি পড়াশোনা করার মতো কেউ নেই? সাইমা, তুমি তো সেকেন্ড হয়েছিলে, তুমিও কি পারছো না? স্যার, বিষয়ভিত্তিক তথ্যগুলো আমার মনে আছে, কিন্তু গুছিয়ে বলতে পারছি না। অনিক, তুমি কি পারবে এটা বুঝিয়ে দিতে? জি স্যার, আমি চেষ্টা করছি। অনেক উঠে দাঁড়িয়ে অত্যন্ত নিপুণভাবে পুরো বিষয়টি ব্যাখ্যা করতে শুরু করে। তার কথা বলার ধরন এবং বিষয়ের গভীরতা দেখে ক্লাসের সবাই মুগ্ধ হয়ে যায়। স্যার তো অবাক হয়ে অনেকের দিকে তাকিয়ে থাকেন। চমৎকার, চমৎকার হয়েছে অনিক। আমি গত কয়েক বছরে কোনো ছাত্রের কাছ থেকে এত সুন্দর এবং নিখুঁত ব্যাখ্যা শুনিনি। অনিক, তুমি সত্যি এই ভার্সিটির গর্ব। তোমার মতো ছাত্ররা জীবনে বড় লক্ষ্যে পৌঁছতে পারে। সবাই ওর জন্য একটা তালি দাও। পুরো ক্লাস করতালির মুখরিত হয়ে ওঠে। স্যার অনেকের প্রশংসা করতে করতে ক্লাসের অন্য কাজ শুরু করেন, কিন্তু সাইমার মুখ অপমানে আর রাগে লাল হয়ে যায়। সে অনেকের দিকে আর চোখে তাকিয়ে থাকে। এই ছেলেটা কেন সব সময় সব কিছুতে আগে আগে থাকে? আমি পড়াশোনায় এত পরিশ্রম করি, কোনো দিনও তো খারাপ রেজাল্ট করিনি, তবুও কেন সব সময় এই বলটার পরেই আমাকে থাকতে হয়? কেন আমি ক্লাসে সেকেন্ড হব? দেখলে সাইমা, স্যার তোকে বাদ দিয়ে ওই বলদটাকে কত প্রশংসা করলো। ওর ভাব তো দিন দিন বেড়েই যাচ্ছে। চুপ কর নিলয়, আমার এমনিতে মাথা গরম হয়ে আছে। এই অনেককে আমি কোনোভাবে সহ্য করতে পারছি না। ও যতই টপার হওয়ার স্বপ্ন দেখুক না কেন, ওর এই পাখা আমি অচিরে হেঁটে দেব। ও যত উপরে ওঠার চেষ্টা করবে, আমি ওকে ততই নিচে নামাবো। সাইমার আগে কাঁপতে থাকে আর অনেকের উজ্জ্বল ভবিষ্যতের পথে কাঁটা বিছানোর পরিকল্পনা করতে শুরু করে। সে কোনোভাবেই মেনে নিতে পারছে না যে একজন সাধারণ ঘরের ছেলে হয়ে অনেক তার চেয়ে বেশি প্রশংসা পাচ্ছে। ক্লাসে স্যারের কাছে প্রশংসা পাওয়ার পর থেকে সাইমার রাগ যেন আগ্নেয়গিরির মতো চলছিল। সে কোনোভাবে মেনে নিতে পারছিল না যে অনেক তার চেয়ে ভালো কিছু করবে। তাই সাইমা ঠিক করে সে অনেককে মানসিকভাবে এমনভাবে ভেঙে দেবে যেন সে পড়াশোনায় আর মনোযোগ দিতে না পারে। প্রতিদিন ক্লাসে বা করিডোরে দেখা হলে সাইমা কোনো না কোনো ছুতোয় অনেককে অপমান করত। কখনো তার পোশাক নিয়ে, কখনো তার সাধারণ জীবনযাপন নিয়ে বন্ধুদের সামনে হাসাহাসি করত। অনেক সব কিছু মুখ বুজে সহ্য করত এবং সব সময় নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করত। এক বিকেলের ক্যাম্পাস যখন কিছুটা শান্ত, তখন অনেক লাইব্রেরি থেকে বের হয়ে মাঠের কোণে একটা পুরনো কৃষ্ণচূড়া গাছের তলায় গিয়ে বসে। সেখানে সে তার মোটা মোটা বইগুলো খুলে গভীর মনোযোগ দিয়ে পড়তে শুরু করে। ঠিক ওই সময় ঐশী নামের তাদের ক্লাসের একটা মেয়ে অনেকের দিকে এগিয়ে আসে। ঐশী ক্লাসে চুপচাপ থাকলেও সে খুব মেধাবী এবং শান্ত স্বভাবের। সে লক্ষ্য করেছে যে সাইমারা অনেককে অকারণে অনেক জ্বালাতন করে। এখানে কি আমি একটু বসতে পারি অনেক? লাইব্রেরিতে আজ খুব ভিড়, পড়াশোনা করা যাচ্ছে না। ও ঐশী, হ্যাঁ অবশ্যই বসতে পারো। এখানে বাতাসও বেশ ভালো, পড়াশোনা করতে খারাপ লাগবে না। তুমি কি এই চ্যাপ্টারটা বুঝতে পেরেছো? সার্কেল যেটা বুঝিয়েছিলেন সেটা আমার কাছে একটু জটিল লাগছে। তুমি যদি আমাকে একটু সাহায্য করতে। হ্যাঁ, কেন নয়। আসলে এই অংশটা খুব সহজ, যদি তুমি বিষয়টাকে বাস্তবে উদাহরণের সাথে মিলিয়ে পড়ো। দেখো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। অনেক আর ঐশী মিলে পড়াশোনা শুরু করে। অনেক খুব সহজভাবে ঐশীকে পড়াটা বুঝিয়ে দিতে থাকে। ঐশীও অনেকের মেধার তারিফ করে। তাদের দুজনের মধ্যে এক ধরনের বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়। মাঝে মাঝে তারা পড়াশোনার বাইরেও টুকটাক গল্প করে হাসাহাসি করছিল। দূর থেকে এই দৃশ্যটি লক্ষ্য করে সাইমার বান্ধবী অন্তি।
অন্তি সবসময় সাইমার আশেপাশে থাকে এবং ক্যাম্পাসের সব খবর সাইমাকে পৌঁছে দেয়। সে যখন দেখল অনেক আর ঐশী বেশ ঘনিষ্ঠ হয়ে বসে গল্প করছে এবং পড়াশোনা করছে, তখন সে দ্রুত সাইমার কাছে যায়। সাইমা, তুই এখানে বসে আছিস আর ওখানে কি হচ্ছে দেখছিস? ওই বলদ অনেক তো দেখি এখন ডানা মেলে উড়ছে। আবার কি হলো? ও কি আবার কোনো প্রশংসা পেয়েছে নাকি? আরে না, প্রশংসার চেয়েও বড় কিছু। ও এখন আমাদের ক্লাসের ঐশীর সাথে প্রেম করে বেড়াচ্ছে। ওই গাছতলায় গিয়ে দেখ, দুইজন মিলে কি সুন্দর ভাব জমিয়েছে। পড়াশোনার নাম করে তারা হাসাহাসি করছে আর গল্প করছে। ঐশী, ওই শান্ত মেয়েটা ওর সাথে বসে আছে? অনেকের এত বড় সাহস! ও ভাবে কি নিজেকে? হ্যাঁ, এদিকে আমার অ্যাসাইনমেন্ট করে দিয়ে ভয়ের নাটক করে, আর অন্যদিকে মেয়েদের সাথে বন্ধুত্ব করে বেড়াচ্ছে। আমার তো মনে হয় ও ঐশীকে ওর পড়ার জালে ফাঁসিয়েছে। ঐশী তো জানিসই পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝে না। অনেক হয়তো ওকে পড়ার সাহায্য করার নাম করে পটাচ্ছে। এই ছেলেটাকে আমি শান্তিতে থাকতে দেব না। ও যদি মনে করে ঐশীকে সাথে নিয়ে ও আমার বিরুদ্ধে একটা দল করবে, তবে ও ভুল ভাবছে। ও আমার চোখের সামনে এত সুখে থাকবে আর আমি এখানে রাগে চলবো? তা তো হতে পারে না। চল তো দেখি ওরা এখানে কি করছে। সাইমার আগে হিতাহিত জ্ঞান হারিয়ে অন্তিকে নিয়ে কৃষ্ণচূড়া গাছের দিকে এগিয়ে যায়। তার মনে তখন প্রতিহিংসার আগুন। সে মনে মনে ভাবছে কিভাবে ঐশীর সামনে অনেককে চরম অপমান করে তাদের এই বন্ধুত্ব নষ্ট করা যায়। সাইমা চায় অনেককে সবসময় একাকী আর ভীত সন্ত্রস্ত করে রাখতে, যাতে তার উপর সাইমার আধিপত্য বজায় থাকে। সাইমা এবং অন্তি দ্রুত পায়ে মাঠে সেই কৃষ্ণচূড়া গাছতলার দিকে এগিয়ে যায়। দূর থেকে তারা দেখতে পায় অনেক এবং ঐশী একটি খাতা নিয়ে খুব নিবিড়ভাবে আলোচনা করছে। তাদের দুজনের অমায়িক হাসি দেখে সাইমার মনের ভিতর হিংসে ক্রোধ দ্বিগুণ হয়ে ওঠে। সাইমা কোনো প্রকার ভূমিকা না করেই তাদের সামনে গিয়ে দাঁড়ায় এবং সজোরে অনেকের বইতে একটা লাথি মারে। কি রে টপা সাহেব, পড়াশোনা তো খুব ভালোই চলছে দেখছি, আর সাথে তো দেখি নতুন জুটিয়ে নিয়েছিস। কি রে অনেক, কাল তো আমার পা ধরে মাপ চাইলি যে তুই খুব ভীতু, তোর আশেপাশে কেউ নেই, তো এখন এই মেয়েটা কোথা থেকে এলো? সাইমা আপু, আপনি ভুল বলছেন। আমরা শুধু পড়াশোনা করছিলাম। ঐশী একটা টপিক বুঝতে পারছিল না, তাই আমি ওকে একটু বুঝিয়ে দিচ্ছিলাম। চুপ কর একদম। তোর এই পড়ার বাহানা আমি খুব ভালো করেই বুঝি। তুই ভাবছিস ওই মেয়েটাকে সাথে নিয়ে তুই আমার বিরুদ্ধে কোনো দল করবি, ঠিক না? তোর মতো নিচু জাতের ছেলের সাথে এই মেয়েটা বসে আছে কিভাবে, সেটাই আমি ভাবছি। তুই কি ওকে বলেছিস যে তুই আমার বাসায় চাকরের মতো আমার অ্যাসাইনমেন্ট লিখে দিয়েছিস? সাইমা, এগুলো তুমি কি বলছো? ও তো শুধু আমাকে পড়া বুঝিয়ে দিচ্ছিল, আর তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? ও তো আমাদের ক্লাসের সব থেকে মেধাবী ছাত্র, ওকে সম্মান দিয়ে কথা বলা উচিত। তুই মুখ বন্ধ কর ঐশী। তুই হয়তো জানিস না তুই কার সাথে কথা বলছিস। আমি সাইমা চৌধুরী। আমার বাবার একই ছাড়া তোর মতো 10টা মেয়ের কেরিয়ার আমি ধুলোয় মিশিয়ে দিতে পারি। তুই ওই ফকিন্নির ছেলের সাথে ভাব জমাতে এসেছিস? হ্যাঁ সাইমা, তুমি অতিরিক্ত করছো। ও মেধাবী বলে তুমি ওকে হিংসে করছো, এটা সবাই জানে। কিন্তু এভাবে কারোর ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার তোমার নেই। আমি কার সাথে বসবো আর কার সাথে পড়বো সেটা আমার ব্যাপার। দেখ ঐশী, তুই যদি মাঝখানে আসার চেষ্টা করিস তবে তোর জীবন আমি জাহান্নাম করে দেব। মনে রাখিস, সাইমা চৌধুরী যা বলে তা করে দেখায়। তুই যদি এই মুহূর্ত থেকে অনেকের সাথে সম্পর্ক ছিন্ন না করিস, তবে কাল থেকে এই ভার্সিটিতে তোর টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি জানি, তাই বেশি বাড়াবাড়ি করিস না। আমাদের মাঝে আসার সাহস দেখাবি না। ঐশী, তুমি প্লিজ কিছু বলো না। তুমি চলে যাও এখান থেকে। সাইমা আপু অনেক প্রভাবশালী, ওনার সাথে পেরে ওঠা সম্ভব না। আমার জন্য তুমি বিপদে পড়ো না। আপু, আপনি প্লিজ ঐশীকে কিছু বলবেন না। ও নির্দোষ, সব দোষ আমার। আমি ওকে বসতে বলেছিলাম। শুনলি তো, তোর বন্ধু নিজেই বলছে তুই এখান থেকে বিদায় হ। অনেক, তোর এই ভিখারি দশা দেখে আমার করুণা হয় রে। তুই কি ভাবছিস একটা মেয়ে তোর পাশে দাঁড়ালে তুই বাঘ হয়ে যাবি?
লাইক সিরিয়াসলি? তুই কালকেও যেমন আমার গোলাম ছিল, আজও তেমন আছিস। সাইমা, দেখলি তো এই অনেক কত বড় চালবাজ। ও আসলে ঐশীকে ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু আমাদের সাইমা চৌধুরীর সামনে এসবে লাভ নেই। চল অন্তি, এখানে থাকা মানে নিজের লেভেল নামানো। আর অনেক মনে রাখিস, কালকে তোকে যে কাজটা দিয়েছি সেটা যদি একটু ভুল হয়, তবে তোর এই নতুন বান্ধবীর সামনে তোকে আমি কান ধরে উঠবোস করাবো, মনে থাকবে? সাইমা রাগে কাঁপতে কাঁপতে অন্তিকে নিয়ে চলে যায়। ঐশী স্তম্ভিত হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। সে কল্পনাও করতে পারেনি সাইমা এতটা নিচে নামতে পারে। অনেক মাথা নিচু করে নিজের বইগুলো গুছাতে থাকে এবং এমন প্রকাশ করে যেন সে সাইমার ভয়ে একদম কুঁকড়ে গেছে। সাইমা এবং তার বন্ধুবান্ধব অনেককে আবারও অপমান করতে পেরে এবং ঐশীকে হুমকি দিয়ে অনেক খুশি। সাইমা এবং অন্তি চলে যাওয়ার পর সেখানে এক নিস্তব্ধতা নেমে আসে। ঐশী অপরাধবোধে ভুগতে থাকে, কারণ তার সাথে কথা বলার কারণেই অনেককে আজ এমন অপমান সইতে হলো। অনেক তখনও মাথা নিচু করে মাটি থেকে তার বইগুলো কুড়িয়ে নিচ্ছিল। ঐশী লক্ষ্য করলো অনেকের হাতগুলো সামান্য কাঁপছে, যা দেখে তার মনে হলো অনেক হয়তো সত্যি সত্যি সাইমার হুমকিতে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছে। অনেক, আমাকে মাফ করে দাও। আমার জন্যই আজ তোমাকে সাইমার কাছে এতগুলো কথা শুনতে হলো। আমি জানতাম না ও এতটা নিচে নামতে পারে। না ঐশী, তোমার কোনো দোষ নেই। সাইমা আপু এমনই, উনি আসলে ক্ষমতার দাপটে অন্ধ হয়ে আছেন। আমি তো সাধারণ একটা ছেলে, আমার মতো মানুষের পাশে কেউ দাঁড়াতে চায় না ঝামেলায় পড়ার ভয়ে। তুমি নিজেকে একা ভেবো না অনেক। সাইমা যা করেছে সেটা স্রেফ অন্যায় আর জুলুম। আজ তোমার অবস্থার থেকে আমার খুব খারাপ লাগছে। কেউ যদি অন্যায়ের প্রতিবাদ না করে তবে সাইমারা আরো বেশি সাহস পাবে। আমি ঠিক করেছি আমি তোমার সাথেই থাকবো। আমার সাথে থাকবে মানে? তুমি তো শুনলে ও তোমাকে হুমকি দিয়ে গেল। ও তোমার অনেক বড় ক্ষতি করে দিতে পারে। করুক ক্ষতি, তবুও আমি একজন মেধাবী ছাত্রকে এইভাবে একা ধ্বংস হতে দেব না। অনি, আমি আজ থেকে তোমার বন্ধু হতে চাই, সত্যিকারের বন্ধু। পড়াশোনা হোক কিংবা বিপদ, সব সময় আমাকে তোমার পাশেই পাবে। তুমি কি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে? এই বিপদের সময় যেখানে সবাই দূরে চলে যায়, সেখানে তুমি নিজ থেকে এগিয়ে আসছো। আমি সত্যি কৃতজ্ঞ ঐশী। আমি তোমাকে বন্ধু হিসেবে সদরে গ্রহণ করে নিলাম। আমার মতো একজন সাধারণ ছেলের পাশে দাঁড়ানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না। এখন থেকে আমরা দুইজন একসাথে সব পড়া শেষ করব এবং সাইমাদের এইসব তুচ্ছতাচ্ছিল্য এড়িয়ে চলব। মনে রাখবে, তুমি একা নও। অনেক ঐশীর দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি হাসে। ঐশী মনে করে সে অনেককে সান্ত্বনা দিয়ে তাকে মানসিকভাবে শক্তি যোগাচ্ছে, কিন্তু সে বুঝতে পারে না অনেক আসলে মনে মনে কোনো বড় চাল চালছে কিনা। তবে ঐশী এই নিঃস্বার্থ বন্ধুত্ব অনেককে সাইমার বিরুদ্ধে আরও আত্মবিশ্বাসী করে তোলে। তারা দুজন মিলে আবারও নতুন উদ্যমে পড়াশোনা শুরু করে। ঐশী এবং অনেকের বন্ধুত্বের বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হবার পর সাইমা যেন দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলে। সে অনেককে মানসিকভাবে গুঁড়িয়ে দেওয়ার জন্য নতুন এক জঘন্য পরিকল্পনা হাতে নেয়। ক্লাসের বিরতিতে যখন সবাই বারান্দায় জড়ো হয়, সাইমা তখন অনেককে ডেকে সবার মাঝখানে দাঁড় করায়। সাইমার ইশারায় অন্তি এবং নিলয়ও সেখানে উপস্থিত হয়, যাতে অনেককে পালানোর সুযোগ না দেওয়া হয়। কি রে অনেক, তোর তো দেখি সাহস দিন দিন বেড়েই চলেছে। ঐশীর মতো একটা মেয়ের পাশে বসে তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ, তুই কি জানিস তোর যোগ্যতার দৌড় কতটুকু? এই যে তুই দিন রাত বই নিয়ে পড়ে থাকিস, এটা আসলে তোর মেধা নয়, এটা তোর দারিদ্র ঢাকার একটা ব্যর্থ চেষ্টা মাত্র। আপু, আমি তো পড়াশোনা ছাড়া আর কিছুই পারি না। আমি আপনাকে ছোট করার মতো কোনো কাজ কখনো করিনি। মুখ সামলে কথা বলবি। তুই এখানে পড়াশোনা করতে আসিসনি, তুই এখানে এসেছিস আমাদের মতো বড়লোকদের দয়ার টিকে থাকতে। এই যে তোর পোশাক, এই যে তোর পুরনো জুতো, এইগুলো দেখলে বোঝা যায় তুই কোন জগৎ থেকে এসেছিস। সবার সামনে আজ আমি তোকে তোর আসল আয়না দেখাবো।
সাইমা সবার সামনে অনেকের কাছ থেকে তার ব্যাগটা কেড়ে নেয় এবং ঝাড়া দিয়ে সব বই খাতা নিচে ফেলে দেয়। সবাই গোল হয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল, কিন্তু সাইমার ক্ষমতার ভয়ে কেউ এগিয়ে আসার সাহস পাচ্ছিল না। সাইমা অনেকের একটা পুরনো ডায়েরি কুড়িয়ে নিয়ে সেটা সবার সামনে উঁচিয়ে ধরে। দেখো সবাই, এই হলো আমাদের ক্লাসের টপারের অবস্থা। ছেঁড়া পাতায় যে তার ভবিষ্যতের স্বপ্ন লেখে। অনেক, তুই কি জানিস আমার বাবা প্রতিদিন তোর মতো কয়শো মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে? তোর মতো একটা ভিখারি টাইপের ছেলে যদি ক্লাসে ফার্স্ট হয় তবে সেটা আমাদের এই ভার্সিটির জন্য অপমান। তুই আসলে একটা কীট পতঙ্গ ছাড়া আর কিছুই না। ঠিক বলেছিস সাইমা। এই যে অনেক, তুই ঐশীকে পটিয়েছিস যাতে ওর নোটসগুলো তুই চুরি করতে পারিস, তাই না? তোর মতন নিচু মনের মানুষ আমি জীবনও দেখিনি। ঐশী, তুইও ভালো করে দেখে নে এই ছেলেকে। ও তোর পাশে বসে শুধু তোর করুণা পাওয়ার চেষ্টা করছে। অনেক, তুই আসলে একটা মেরুদণ্ডহীন প্রাণী। তোকে মারলেও তুই পাল্টা আঘাত করবি না, কারণ তুই জানিস তোর পাশে দাঁড়ানোর মতো এই পৃথিবীতে কেউ নেই। তুই সবার সামনে স্বীকার কর যে তুই আমার চাকর হওয়ারও যোগ্যতা রাখিস না। আমি আমি বুঝতে পারছি আপু, আমি সত্যি খুব নগণ্য একজন মানুষ। আপনারা আমাকে আর সবার সামনে ছোট করবেন না। আমি আপনাদের কাছে হাত জোড় করছি। হাত জোর করলে হবে না। তুই এখন এখান থেকে সবার সামনে কান ধরে উঠবোস করবি এবং বলবি যে তুই একটা জঘন্য প্রতারক আর মিথ্যাবাদী। তা না হলে তোর এই ভার্সিটির আইডি কার্ড আমি এক্ষুনি ছিঁড়ে ফেলে দিব। সাইমার এমন কদর্য আচরণ এবং অনেককে সবার সামনে এভাবে হীন প্রতিপন্ন করার বিষয়টি দেখে অনেকেই মনে মনে কষ্ট পাচ্ছিল, কিন্তু সাইমা চৌধুরীকে চটে যাওয়ার সাহস কারও ছিল না। সাইমা হাসতে হাসতে অনেকের পড়ালেখার প্রতি তীব্র ঘৃণা উগরে দিচ্ছিল এবং তাকে সবার সামনে একজন অযোগ্য মানুষ হিসেবে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছিল। অনেক সবার সামনে কুকড়ে গিয়ে সাইমার দম্ভ এবং অপমান সহ্য করে যাচ্ছিল, যেন সে আসলেই পৃথিবীর সব থেকে অসহায় মানুষ। অনেককে সবার সামনে অপমান করার পর সাইমার মনে যেন এক পৈশাচিক আনন্দ খেলা করতে থাকে। সে প্রতিদিন কোনো না কোনো অজুহাতে অনেককে অপছন্দ করত। কখনো তার ফাইল ফেলে দিত, আবার কখনো ক্লাসের মাঝখানে তাকে নিয়ে উপহাস করত। সাইমা ভাবত অনেকের মানসিক শক্তি সে পুরোপুরি ভেঙে দিয়েছে এবং এই অপমানের চাপে অনেক হয়তো এবার পড়াশোনায় মুখ থুবড়ে পড়বে। কিন্তু সাইমার ধারণা ছিল সম্পূর্ণ ভুল। অনেক বাইরে থেকে নিজেকে অসহায় এবং ভীতু প্রকাশ করলেও রাতে একা ঘরে সে দ্বিগুণ শক্তিতে নিজের পড়াশোনায় মনোনিবেশ করত। সে জানত সাইমার মতো মানুষের অহংকার ভাঙার একমাত্র অস্ত্র হলো তার মেধা। ঐশী এই কঠিন সময়ে অনেকের ছায়া হয়ে পাশে ছিল, যা অনেককে মনে মনে অনেক সাহস জুগিয়েছে। অবশেষে ভার্সিটি বহুল প্রতীক্ষিত ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। নোটিশ বোর্ডের সামনে ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড়। সাইমা চৌধুরী তার বিশাল গাড়ি নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। সে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল যে এবার সে অবশ্যই প্রথম হবে, কারণ সে ভেবেছিল অনেক অপমানের চোটে ঠিকমতো পড়তেই পারেনি। সাইমা তার বন্ধুদের নিয়ে রাজকীয় ভঙ্গিতে নোটিশ বোর্ডের সামনে গিয়ে দাঁড়ায়। নীলা, দেখ তো আমার নামটা কি সবার উপরে আছে না? অনেক তো নিশ্চয়ই এবার ফেল করেছে বা রেজাল্ট খুব খারাপ হয়েছে। এটা কি করে সম্ভব সাইমা? এখানে তো অনেকের নামই সবার উপরেই। ও তো শুধু টপারই হয়নি, ও আগের বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আর তুই তুই এইবারও সেকেন্ড হয়েছিস। কি বললি? আবার দেখ, এটা অসম্ভব। আমি দিনের পর দিন ওর পেছনে লেগে থেকেছি, ওকে অপদস্থ করেছি, ওর সময় নষ্ট করেছি। ও পড়ার সময় পেল কই? সর, আমাকে দেখতে দে। সাইমা পাগলের মতো ভিড় ঠেলে নোটিশ বোর্ডের একদম সামনে যায়। নিজের চোখ অনেকের নাম সবার উপরে দেখে সাইমার মাথায় যেন রক্ত চড়ে যায়। রাগে, ক্ষোভে আর অপমানে তার পুরো শরীর কাঁপতে থাকে। সে দেখতে পায় অনেক দূরে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে কোনো অহংকার নেই, বরং বরাবরের মতো এক ধরনের শান্ত ভাব।
সাইমা হিতাহিত জ্ঞান হারিয়ে অনেকের দিকে এগিয়ে যায়। তুই তুই এটা কিভাবে করলি? কোনো জাদু বলে তুই আবার টপার হলি? তুই কি স্যারদের ঘুষ দিয়েছিস, নাকি আমার নোট চুরি করে পড়েছিস? তোর মতো একটা ভিখারির ছেলে আমার উপরে থাকবে, এটা আমি মানতে পারছি না। সাইমা আপু, আমি তো সারাক্ষণ আপনারই বয়ে থাকতাম, আপনার কাজগুলো করে দিয়েছি। আমি আসলে জানিও না এটা কিভাবে হলো, হয়তো উপরওয়ালার ইচ্ছা। আমি তো শুধু নিজের পড়ার চেষ্টা করছি। ন্যাকামি করবি না একদম। তোর এই নিচু গলার ন্যাকামি আমি অনেক দেখেছি। তোর এই টপার হওয়ার আনন্দ আমি খুব দ্রুতই বিষাদে পরিণত করব। তুই ভেবেছিস রেজাল্ট ভালো করলে তুই আমার সমান হয়ে যাবি? তোর মতো পোকাদের কিভাবে পিষে মারতে হয় তা সাইমা চৌধুরী খুব ভালো করেই জানে। সাইমা শান্ত হ, এখানে সবার সামনে সিন ক্রিয়েট করে লাভ নেই। এই অনেককে আমরা এমন শিক্ষা দেব যে ও নিজেই নিজের রেজাল্ট শিট ছিঁড়ে ফেলবে। না অন্তি, এবার শুধু অপমান নয়, এবার ওর বড় কোনো ক্ষতি করতে হবে। এমন ক্ষতি যা ও সারা জীবন বয়ে বেড়াবে। ও পড়াশোনায় বড় বড় স্বপ্ন দেখে তো, আমি ওর এই স্বপ্নের ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দেব। আফজাল চৌধুরীর মেয়েকে হারিয়ে দেওয়ার মজা এবার হাড়ে হাড়ে টের পাবে। আপু, আমি আপনার কাছে আবারও মাফ চাইছি। আমার রেজাল্ট নিয়ে আপনার যদি এত কষ্ট হয় তবে আমি... চুপ, তোর কোনো কথা শুনতে চাই না। আজ থেকে তোর দুর্দিন শুরু হলো অনেক। তুই তো টপার হয়েছিস না? দেখবি এই ভার্সিটি থেকে তোকে জেলের ঘানি টানাতে পাঠাবো, অথবা এমন কোনো কেলেঙ্কারিতে ফাঁসাবো যে তোর বাবা মাও তোকে ত্যায্য পুত্র করবে। তোর ধ্বংস না দেখা পর্যন্ত সাইমা চৌধুরীর শান্তি হবে না। সাইমা রাগে কাঁপতে কাঁপতে সেখান থেকে চলে যায়। তার মাথায় তখন ঘুরছে কুটিল সব ষড়যন্ত্র। সে অনেকের চরিত্র হনন করার জন্য বা তাকে কোনো আইনি ঝামেলায় ফেলার জন্য পরিকল্পনা করতে থাকে। সাইমার চোখ তখন আগুনের মতো জ্বলছিল, যা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। অনেক বরাবরের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, যেন সে সাইমার এই নতুন হুমকিতে খুব বেশি আতঙ্কিত। কিন্তু ঐশী অনেকের পাশে এসে দাঁড়াতেই অনেক তার দিকে তাকিয়ে মৃদু একটু হাসে, যে হাসির অর্থ ছিল অত্যন্ত গভীর। সাইমা নিজের পরাজয় আর অপমান কোনোভাবেই হজম করতে পারছিল না। অনেকের ক্রমাগত সাফল্যর পাহাড় ধসিয়ে দিতে সে একবার এক ভয়ঙ্কর এবং অন্ধকার পথ বেছে নেয়। সে জানত অনেককে শুধু গালি দিয়ে বা মারধর করে থামানো যাবে না, তার চরিত্র আর সম্মানে আঘাত করতে হবে। ক্যাম্পাসে ইদানিং ড্রাগস স্মাগলিং নিয়ে খুব কড়াকড়ি চলছিল এবং পুলিশি নজরদারিও ছিল। সাইমা এই সুযোগটাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। সে তার বিশ্বস্ত বন্ধু নিলয় এবং অন্তিকে নিয়ে এক নির্জন জায়গায় বসে পুরো নিখুঁত পরিকল্পনাটি সাজায়। নিলয়, তোকে যে প্যাকেটগুলো জোগাড় করতে বলেছিলাম সেগুলো কি রেডি? একদম রেডি সাইমা, একদম খাঁটি নিষিদ্ধ ড্রাগসের কয়েকটা ছোট ছোট প্যাকেট। এগুলো যদি কারো ব্যাগে পাওয়া যায় তবে তার জীবন অন্তত 10 বছরের জন্য জেলের ভেতরে পচবে। চমৎকার। আর অন্তি, তুই ওই মেয়ের ব্যবস্থা করেছিস তো? এমনভাবে নাটকটা সাজাতে হবে যেন মনে হয় যেন অনেক তাকে ড্রাগস দিয়ে জোরপূর্বক কোনো অনৈতিক কাজ করার চেষ্টা করছিল। সব ঠিক আছে সাইমা, আমাদের কেনা ওই মেয়েটি ঠিক সময় হলের সামনে কান্নাকাটি শুরু করবে, আর আমরা পুলিশ আর মাহতাব স্যারকে আগেই খবর দিয়ে রাখব। পরিকল্পনা অনুযায়ী একদিন সন্ধ্যায় যখন অনেক লাইব্রেরি থেকে বের হয়ে হোস্টেলের দিকে যাচ্ছিল, তখন সাইমার পাঠানো এক লোক ভিড়ের মধ্যে কৌশলে অনেকের ব্যাগের পেছনের পকেটে ড্রাগসের প্যাকেটগুলো ঢুকিয়ে দেয়। এর কিছুক্ষণ পরে ক্যাম্পাসের মেয়েদের হলের সামনে থেকে এক ছাত্রের চিৎকার আর কান্নার শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে সেখানে সাইমা, তার বিশাল দল এবং মাহতাব স্যার হাজির হন। সেই মেয়েটি কাঁদতে কাঁদতে অভিযোগ করে যে অনেক তাকে ফুসলিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল এবং তাকে জোর করে কিছু নেশা জাতীয় দ্রব্য খাওয়ানোর চেষ্টা করেছে। মাহতাব স্যার, আমি তো আগেই বলেছিলাম এই ছেলেটার চলন বলন ঠিক নেই। ও পড়াশোনার আড়ালে এসব নোংরা কাজ করে বেড়ায়। দেখুন মেয়েটার কি অবস্থা। অনেক, তোমার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ উঠেছে। তোমার ব্যাগটা এদিকে দাও, আমরা তল্লাশি করব। স্যার, আমি কসম খেয়ে বলছি আমি কিছু জানি না। আমি এইমাত্র লাইব্রেরি থেকে আসছি। এই মেয়েটিকে আমি চিনিও না। চুপ কর অপরাধী,
তোর মতন শয়তানরা এইভাবেই সাধু সাজে। স্যার, ওর ব্যাগটা চেক করলে সব পরিষ্কার হয়ে যাবে। মাহতাব স্যার এবং সিকিউরিটির গার্ডরা সবার সামনে অনেকের ব্যাগ তল্লাশি শুরু করেন। ব্যাগের ভেতর থেকে যখন একে একে নিষিদ্ধ ড্রাগসের 5টি দামি প্যাকেট বের হয়ে আসে, তখন পুরো ক্যাম্পাস স্তব্ধ হয়ে যায়। ছাত্রছাত্রীদের মধ্যে গুঞ্জন শুরু হয়। সাইমা তখন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলতে শুরু করে, যাতে সাধারণ ছাত্ররা উত্তেজিত হয়ে ওঠে। ছি, আমরা এতদিন কাকে টপার হিসেবে মাথায় তুলে রেখেছিলাম। এই এতিম ছোটলোক ছেলেটি আসলে আমাদের ইউনিভার্সিটির শত্রু। সে ক্যাম্পাসে ড্রাগসের ব্যবসা করে নিজের আখের গোছানোর জন্য। আমাদের মতো সাধারণ পরিবারে ছোট বোনদের ভবিষ্যৎ নষ্ট করছিল। ড্রাগস স্মাগলিংয়ের মূল হোতা তো ওই অনেক। ঠিক বলেছিস সাইমা, ওর পড়াশোনার খরচ বোধহয় এই ড্রাগসের টাকা দিয়েই চলতো। বাইরে এতিম সেজে থাকে আর ভেতরে ভেতরে সে একজন বড় স্মাগলার। আমরা ভাবতাম ও কত ভদ্র, অথচ ও আমাদের ছোট ভাইদের হাতে বিষ তুলে দিচ্ছিল। একে তো পুলিশে দেওয়া উচিত। মাহতাব স্যার, এই অপরাধীকে এক মুহূর্তের জন্য ছাড় দেবেন না। স্যার, শুধু বের করলে হবে না, ওর বিরুদ্ধে নারী নির্যাতন এবং মাদক পাচার মামলা দিতে হবে। দেখুন ও কেমন ভয়ের নাটক করছে। ওর এই চোখের জল আসলে কুমিরের জল। ও আসলে আমাদের সবার সাথে প্রতারণা করেছে। এই ছোট লোক ছেলেটি টাকার লোভে বাচ্চাদের পর্যন্ত ক্ষতি করতে দ্বিধা করেনি। স্যার, দয়া করে আমাকে বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না। সাইমা আপু, আপনি কেন এমন করছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমি সত্যি নিরুপায় স্যার, আমাকে ফাঁসানো হচ্ছে। তোর নোংরা হাত দিয়ে আমাকে ছোঁয়ার সাহস করবি না। তোকে বিশ্বাস করার মতো দিন শেষ হয়ে গেছে। এখন সারা দুনিয়া দেখবে ড্রাগস স্মাগলার অনেকের আসল রূপ। মাহতাব স্যার পুলিশ ডেকে পাঠান এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশের একটি দল ক্যাম্পাসে প্রবেশ করে। সাইমা, নিলয় এবং অন্তি তখন বিজয়ের হাসি হাসছে। তারা ভাবছে এবার অনেকের শেষ দেখে ছাড়বে। কিন্তু পুলিশের গাড়ি থেকে যখন ইন্সপেক্টর এবং তার দল নেমে অনেকের সামনে দাঁড়ালো, তখন এক অভাবনীয় দৃশ্য তৈরি হলো। ইন্সপেক্টর অনেকের মুখের দিকে তাকাতেই তার চোখের মনি স্থির হয়ে গেল এবং তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। স্যার, আপনি আপনি এখানে এই অবস্থায় কেন? স্যার, আপনার মতো একজন মানুষ। অনেক শুধু চোখের ইশারায় ইন্সপেক্টরকে থামিয়ে দিল। তার শীতল চাউনি দেখে ইন্সপেক্টর মুহূর্তের মধ্যে কুঁকড়ে গেলেন এবং তার কথা মাঝপথেই থেমে গেল। পুলিশের পুরো দলটা যেন ভয়ে একদম জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ল। ইন্সপেক্টর সাহেব, কি হয়েছে? আপনারা ওকে দেখছেন কেন? ওর ব্যাগ থেকে ড্রাগস পাওয়া গেছে এবং এক ছাত্রী ওর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে। ওকে এখনই অ্যারেস্ট করুন। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, দেরি করেছেন কেন? এই অপরাধীকে হাতকড়া পরান। ও আমাদের ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করছে। দেখ সাইমা, পুলিশের অবস্থা দেখ। হয়তো এত বড় স্মাগলার তারা আগে দেখেনি, ভয়ে এমন হয়ে গেছে। ঠিক বলেছিস নিলয়। মাহতাব স্যার পুলিশের বোধে বুঝতে পেরেছে এই অনেক কত বড় মাপের শয়তান। একে দ্রুত ভ্যানে তুলুন। কে টপার সাহেব? বলেছিলাম না তোর লক্ষ্যের ইতি আমি টেনে দেব। এখন দেখলি তো, সাইমা চৌধুরী চাইলে তোকে জেলের অন্ধকার প্রকোষ্ঠেও পাঠাতে পারে। তোর এই মেধা আর ডায়েরি এখন জেলের দেয়ালে পৌঁছবে। সাইমা আপু, আপনি যা শুরু করেছেন তার শেষটা সামলানোর ক্ষমতা আপনার আছে তো? ভেবে দেখুন। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান এখান থেকে ওকে। ওর চেহারা আর এক মুহূর্ত দেখতে চাই না। ইন্সপেক্টর কাঁপা কাঁপা হাতে পকেট থেকে হাতকড়া বের করলেন এবং অনেকের দিকে তাকাতে পর্যন্ত সাহস পাচ্ছিলেন না। অনেক নিজের হাত দুটি সামনে বাড়িয়ে দিল। ইন্সপেক্টর অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও এবং ভয়ে কাজু হয়ে অনেকের হাতে হাতকড়া পরালেন। পুলিশ সদস্যরা যেন রবটের মতো অনেককে ধরে ভ্যানের দিকে নিয়ে যেতে শুরু করলো। ইন্সপেক্টর অনেকের পাশে হাঁটার সময় মাথা নিচু করেছিলেন, যেন তিনি কোনো বিশাল ভুল করে ফেলেছেন। ভ্যানে তোলার সময় অনেক মাহতাব স্যার এবং সাইমার দিকে শেষবার তাকালো। সাইমা এবং তার বন্ধুরা যখন খুশিতে আত্মহারা হয়ে একে অপরকে অভিনন্দন জানাচ্ছিল, তখন পুলিশের ভ্যানের ভেতরে অনেক ইন্সপেক্টরের দিকে তাকিয়ে মৃদু হাসল।
এবং ইন্সপেক্টর ভয়ে মাথা নিচু করে অনেকের সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। অনেককে পুলিশকে নিয়ে যাওয়ার পর পুরো ক্যাম্পাসে যেন এক ভয়াবহ কম্পন সৃষ্টি হয়। সাইমা আর তার বন্ধুদের ছড়িয়ে দেওয়া তথ্যগুলো আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। ছাত্রছাত্রী থেকে শুরু করে ক্যান্টিনের লোক পর্যন্ত সবাই এখন অনেকের নামে ধিক্কার দিচ্ছে। সবাই বিশ্বাস করে নিয়েছে যে এতদিন এতিম আর অবলা সেজে থাকা এই মেধাবী ছেলেটিই ছিল ক্যাম্পাসের সব থেকে বড় ড্রাগ স্মাগলার। দেখলি অন্তি, মানুষ এখন ওকে ঘৃণা করছে। যারা ওকে নিয়ে গর্ব করত তারা এখন লজ্জায় মুখ লুকাচ্ছে। আমি জানতাম একবার চরিত্র আর ড্রাগসের কালি মেখে দিলে আর কোনোদিন ও মাথা তুলে দাঁড়াতে পারবে না। একদম ঠিক বলেছিস সাইমা। ওর জন্য নাকি কত স্টুডেন্টের পড়াশোনা নষ্ট হয়ে গেছে, কতজন ড্রাগসের নেশায় ঝরে পড়েছে, সব এখন ওর নামে প্রচার হচ্ছে। সবাই ভাবছে ওই শান্ত চেহারার আড়ালে একটা বিষধর সাপ ছিল। আমি তো ভাবতেছি মাহতাব স্যারও এখন ওকে নিয়ে কতটা অনুতপ্ত। যে ছেলেকে তিনি ভার্সিটির গর্ব বলতেন, সে ছেলে এখন ক্যাম্পাসের কলঙ্ক। আবদাল চৌধুরী সাহেবের মেয়ের সাথে পাঙ্গা নেওয়ার ফল হাতে নাতে পেয়ে গেল। পুরো ক্যাম্পাস যখন অনেকের বিচার চেয়ে মিছিল আর আলোচনা করছিল, তখন এই খবরটি গিয়ে পৌঁছায় ক্যাম্পাসের অরিজিনাল ড্রাগ স্মাগলার লিটনের কানে। লিটন এই এলাকার আন্ডারওয়ার্ল্ডের ছোটোখাটো ডন এবং ক্যাম্পাসের ড্রাগসের মূল হোতা। সে যখন শুনতে পায় যে অনেক নামের এক টপারকে ড্রাগস পাচারের দায়ে ধরা হয়েছে, তখন সে তার আস্তানায় বসে কপালে ভ্রু কুঁচকে গভীর চিন্তায় পড়ে যায়। কি বললি? ওই রোগা পাতলা অনেকটা কি স্মাগলার? পুরো ক্যাম্পাসে আমি মাল সাপ্লাই দিই, অথচ আমি জানলাম না আমার পাশে আরেকজন কম্পিটিটর গজিয়ে উঠেছে। এইটা তো হতে পারে না। বস, পুলিশ তো ওর ব্যাগ থেকেই মাল উদ্ধার করেছে। এখন তো সবাই বলছে ওই নাকি সবকিছুর হোতা। আবে থাম, আমি জানি অনেক মাল বেচে না। ওর মতো একটা ফকিরের ছেলে ড্রাগসের এই চেইন মেনটেন করার ক্ষমতা রাখে না। আসল কথা হলো ওকে কেউ না কেউ খুব বাজেভাবে ফাঁসিয়েছে। কিন্তু কে সেই কল কাঠি নাড়ছে যে আমার রাজত্বে অন্য একজনকে রাজা বানিয়ে পুলিশে ধরিয়ে দিল? লিটন তার সিগারেট ফেলে দিয়ে উঠে দাঁড়ায়। তার চোখে মুখে এখন সন্দেহের ছায়া। সে বুঝতে পারছে কেউ একজন খুব বড় কোনো চাল চেলেছে। যদি অনেক স্মাগলার হিসেবে পরিচিত পায়, তবে লিটনের নিজের ব্যবসায় সমস্যা হতে পারে, অথবা পুলিশের তদন্ত আরও জোরদার হতে পারে। লিটন মনে মনে ভাবতে থাকে, সাইমা চৌধুরীর মতো কেউ কি এর পেছনে আছে? আরও ভয়ঙ্কর কোনো সত্য লুকিয়ে আছে। লিটন তার আস্তানায় বসে অস্থিরভাবে পায়চারি করছিল। সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে তার সাজানো সাম্রাজ্যে কেউ অকারণে পুলিশ ডেকে আনবে। সে তার বিশ্বস্ত কয়েকজন কর্মীকে ক্যাম্পাসের আনাচে কানাচে পাঠিয়ে দেয় আসল ঘটনা জানার জন্য। কিছুক্ষণের মধ্যেই লিটনের এক সহযোগী এসে তার কানে ফিসফিস করে কিছু তথ্য দেয়। কি বললি? সাইমা চৌধুরী আর অনেকের মধ্যে আগে থেকেই ঝামেলা ছিল? ওই মেয়েটা ওকে প্রতিনিয়ত অপমান করত? হ্যাঁ বস, ক্যাম্পাসের সবাই জানে সাইমা অনেককে সহ্য করতে পারে না। আর সবথেকে বড় খবর হলো, আমাদের রনি বলল সাইমার বন্ধু নিলয় কয়েকদিন আগে আমাদের এক কর্মীর কাছ থেকে গোপনে কিছু ড্রাগসের প্যাকেট কিনেছিল। তার মানে দুয়ে দুয়ে চার মিলে গেল। সাইমা ওই প্যাকেটগুলোকে নিয়ে নিলয়কে দিয়ে অনেকের ব্যাগে ঢুকিয়ে দিয়েছে, আর এখন সেটার ডাক ঢোল পিটিয়ে পুলিশ ডেকেছে। ওই বোকা মেয়েটা কি জানে না পুলিশ একবার ক্যাম্পাসে ঘাঁটি কাটলে আমার ব্যবসার 12টা বেজে যাবে? বস, এখন তো পুলিশ আর মাহতাব স্যার মিলে পুরো ক্যাম্পাসের তল্লাশি চালানোর কথা বলছে। এতে আমাদের মাল সাপ্লাই দেওয়া একদম বন্ধ হয়ে যাবে। এই তো আমার ভয় ছিল। সাইমা নিজের ব্যক্তিগত আক্রোশ মেটাতে গিয়ে মৌচাকে ঢিল মেরেছে। ও ভেবেছে পুলিশকে ড্রাগস ধরিয়ে দিলে ও হিরোইন হয়ে যাবে, কিন্তু ও বোঝেনি এই আগুনের আঁচ এখন আমার গায়ে লাগছে। তদন্ত জোরদার হলে পুলিশ আমার আস্তানা পর্যন্ত পৌঁছে যেতে পারে। বোকা মেয়ে, তুই আফজাল চৌধুরীর মেয়ে হতে পারিস, কিন্তু আমার ব্যবসায় হাত দেওয়ার দাম তোকে দিতেই হবে। তোর একটা তুচ্ছ অপমানের বদলা নিতে গিয়ে তুই আমার কয়েক কোটি টাকার ক্ষতি করার ব্যবস্থা করেছিস। এটা আমি কখনোই হতে দিব না। এখন আমরা কি করব বস? পুলিশ তো অনেককে নিয়ে থানায় চলে গেছে। সাইমা ভেবেছে ও জিতে গেছে, এখনও খুশিতে পার্টি করছে,
কিন্তু ও জানে না ও কোন বাঘের লেজে পা দিয়েছে। অনেককে জেল থেকে বের করার ব্যবস্থা আমিই করব, তবে সেটা অনেকের প্রতি মায়ার জন্য নয়, আমার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। সাইমা চৌধুরী, তোর এই ভুলের মাসুল তোকে কড়াই গন্ডায় দিতে হবে। লিটন প্রচণ্ড রাগে তার আস্তানার টেবিলটা লাথি মেরে ফেলে দেয়। সে বুঝতে পারছে সাইমার এই ছেলে মানুষই চালের কারণে পুরো ড্রাগ সিন্ডিকেট এখন বিপদের মুখে। লিটন ঠিক করে সে সাইমার এই নোংরা খেলার কথা মাহতাব স্যার এবং পুলিশের কাছে পৌঁছে দেবে, যাতে পুলিশ সাইমার দিকে নজর ঘুরিয়ে নেয় এবং লিটনের ব্যবসা রক্ষা পায়। অনেককে পুলিশ ধরিয়ে দিয়ে সাইমার মনে আজ সীমাহীন আনন্দ। সে ভাবছে তার পথের সব থেকে বড় কাটা চিরতরে উপচে ফেলেছে। সাইমা তার দামি গাড়িতে বসে খুশিতে গান গুনগুন করছিল এবং বাড়ির দিকে যাচ্ছিল। শহর থেকে একটু দূরে নির্জন রাস্তার কাছে আসতেই হঠাৎ সাইমার ড্রাইভার ব্রেক কষতে বাধ্য হয়। সাইমা বিরক্ত হয়ে সামনের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে যায়। এই থামলি কেন? কি হয়েছে সামনে? ম্যাম, সামনে 3টি কালো রঙের বড় গাড়ি আড়াআড়িভাবে রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে। সাইমা কিছু বুঝে ওঠার আগেই কালো গাড়িগুলো থেকে ইঞ্জিনের বিকট গর্জন শোনা যায়। গাড়িগুলো সাইমার গাড়িকে কেন্দ্র করে দ্রুত বেগে বৃত্তাকারে ঘুরতে শুরু করে। টায়ারের ঘর্ষণে রাস্তা থেকে কালো ধোঁয়া আর উৎকট গন্ধ বের হচ্ছিল। সাইমা জানালার কাচ আটকিয়ে দিয়ে আতঙ্কে কাঁপতে শুরু করে। কিছুক্ষণ পর গাড়িগুলো থেমে যায় এবং প্রতিটি গাড়ি থেকে কালো পোশাক ও মাস্ক পরা সশস্ত্র লোকজন নেমে আসে। সাইমা কিছু বুঝে ওঠার আগে তাকে অপহরণ করে একটি অন্ধকার ঘরে নিয়ে আসা হয়। লোকগুলো তাকে একটি শক্ত কাঠের চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে হাত পা কষে বেঁধে ফেলে। ঠিক সেই মুহূর্তে ভারী জুতো শব্দ করতে করতে ঘরে প্রবেশ করে লিটন। লিটন, তুমি এখানে কেন? তুমি কি আমাকে কিডন্যাপ করেছো? তুমি জানো আমার বাবা আফজাল চৌধুরী তোমাকে জ্যান্ত কবর দেবে। আমাকে এক্ষুনি ছেড়ে দাও। শান্ত হও সাইমা চৌধুরী, চিৎকার করে নিজের গলা নষ্ট করো না। তোমার বাবার নাম ভাঙিয়ে এই লিটনকে ভয় দেখানো সম্ভব না। তুই তো ভাবছিলি তুই অনেক বড় চাল চেলেছিস না? অনেককে ড্রাগ দিয়ে ফাঁসিয়ে তুই তো এখন হিরোইন হয়ে গেছিস। অনেককে আমি ফাঁসিয়েছি, তার প্রমাণ কি? আর তোমার কি সমস্যা? তুমি এসব কেন করছো? আমার সমস্যা হলো তোর ওই বোকা বুদ্ধি। তুই অনেককে ফাঁসালি, কিন্তু ক্যাম্পাসে পুলিশ আর মাহতাব স্যারকে ডেকে তুই আমার কোটি কোটি টাকার ব্যবসার 12টা বাজিয়েছিস। এখন পুলিশ প্রতিটা কোনায় তল্লাশি চালাচ্ছে। তোমার ব্যবসা? তার মানে ভার্সিটিতে যে ড্রাগ স্মাগলিং হতো সেটা তুমি করতে? তুমি এত বড় ক্রিমিনাল লিটন। আমরা তো জানতাম তুমি খুব সাধারণ একটা ছেলে। আমাদের সামনে তুমি বেচারা সেজে থাকতে আর আড়ালে এসব করতে। হ্যাঁ, আমিই করতাম। আর তুই মাঝখানে এসে পুলিশ ডেকে আমার সাপ্লাই চেইন নষ্ট করে দিয়েছিস। তদন্ত জোরদার হওয়ার কারণে আমার কয়েক কোটি টাকার মাল এখন বর্ডারে আটকে আছে। তোর এই ব্যক্তিগত শখের জন্য আমার যে ক্ষতি হয়েছে তার পূরণ কে করবে? আমি জানতাম না যে তুমি এসবের সাথে জড়িত। আমাকে প্লিজ যেতে দাও লিটন। যেতে দিব, তবে এমনি এমনি না। আমার যে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে সেই টাকা তোর বাবা দিবে। আমি অলরেডি তোর বাবার কাছে খবর পাঠিয়েছি। যদি টাকা না পাই তবে তোকে আমি এখানে মেরে পুঁতে রাখবো। কেউ তোর লাশের হদিশও পাবে না। লিটন, তুমি এটা করো না। আমার বাবা তোমাকে সব টাকা দিয়ে দেবে। আমাকে মেরো না। টাকা দিলে তো ভালো, আর না দিলে আফজাল চৌধুরীর একমাত্র মেয়ের কবর এই গুদাম ঘরেই হবে। তোর মতো অহংকারী মেয়ের রক্ত দেখতে আমার বেশ ভালোই লাগবে। মনে রাখিস সাইমা, এটা ভার্সিটি না, এটা আমার দুনিয়া। এখানে আমার কথাই শেষ কথা। লিটন তার পকেট থেকে একটি ধারালো ছুরি বের করে সাইমার গালের কাছে নিয়ে যায়। ছুরির শীতল ছোঁয়ায় সাইমা কান্নায় ভেঙে পড়ে এবং থরথর করে কাঁপতে থাকে। সাইমা বিশ্বাসই করতে পারছে না যে তাদের ক্লাসের সে শান্ত লিটন আসলে এত বড় একজন ভয়ঙ্কর অপরাধী। তার সে রাজকীয় দম্ভ এখন প্রাণ বাঁচানোর আকুতিতে পরিণত হয়েছে। লিটন যখন সাইমার গলার কাছে ছুরি ধরে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল,
ঠিক তখনই সেই অন্ধকার গুদামের বিশাল স্টিলের দরজাটি বিকট শব্দ করে খুলতে শুরু করে। বাইরের তীব্র আলো অন্ধকার ঘরে আছড়ে পড়ায় লিটন এবং তার সহযোগীরা চোখে হাত দিয়ে মুখ সরিয়ে নেয়। হঠাৎ আসা তীব্র আলোর ঝলকানিতে কারোরই চোখ সইছিল না। সেই আলোর উজ্জ্বলতা ভেদ করে একটি লম্বা কালো অবয়ব ধীর পায়ে ঘরের ভেতরে এগিয়ে আসে। কে, কার এত বড় সাহস যে আমার আস্তানায় বিনা অনুমতিতে ঢোকে? রনি, দেখ তো কে ওটা। আলোর তীব্রতা কমে আসার পর সেই অবয়বটি যখন সবার সামনে দৃশ্যমান হয়, তখন লিটন এবং সাইমা দুজনেরই আত্মা কেঁপে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে হাতকড়াবিহীন অত্যন্ত শান্ত এবং আত্মবিশ্বাসী অনিক। তার চোখে এখন আর সেই ভীতু ছাত্রের চাহনি নেই, বরং সেখানে এক ভয়ঙ্কর শিকারীর দৃষ্টি। সাইমা অনিককে দেখে আরও আতঙ্কিত হয়ে পড়ে এবং কাঁদতে শুরু করে। অনেক, তুমি এখানেও চলে এসেছো? আমি জানতাম না লিটন এইসবের সাথে জড়িত। অনেক, আমি ভুল করেছি, আমি তোমার পায়ে ধরছি, আমাকে বাঁচাও। তুমি কি আমাকে আবার কোনো নতুন বিপদে ফেলতে এসেছো? আমাকে ক্ষমা করে দাও। অনেক সাইমার কোনো কথার উত্তর দিল না। সে সাইমার কান্নাকাটি আর অনুনয়কে পাত্তাই দিল না। অনেক সোজা গিয়ে দাঁড়ালো লিটনের সামনে। লিটন তখনও ছুরি হাতে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। তার মানে তুই ছিল এসবের মূল হোতা? তোর কাছে পৌঁছানোর জন্যই তো এতদিন আমি তোর আর সাইমার সব অপমান মুখ বুঝে সহ্য করেছি। তোর এই বিশাল ড্রাগ সিন্ডিকেটের জাল কতদূর ছড়িয়েছে, এটা হাতে নাতে ধরার জন্য আমাকে নাটকটা করতে হয়েছে। অনেক, তুই তো এখন জেলে থাকার কথা, তুই এখানে কিভাবে? আর তুই কি বলছিস এসব? তুই জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আমি খুব ভালো করে জানি আমি কার সামনে দাঁড়িয়ে আছি। তুই ছিলি এই শহরের আন্ডারওয়ার্ল্ডের সেই রাঘব বোয়াল, যাকে ধরার জন্য কোনো সূত্র পাওয়া যাচ্ছিল না। সাইমা চৌধুরী তো একটা উপলক্ষ মাত্র। অনেক এবার সাইমার দিকে ফিরে তাকালো। তার মুখে এখন এক নিষ্ঠুর জয়ের হাসি। সাইমা ফ্যালফ্যাল করে অনেকের দিকে তাকিয়ে আছে। সে কিছুই বুঝতে পারছে না। কি হলো সাইমা চৌধুরী, খুব অবাক হচ্ছ? তুমি কি সত্যি মনে করেছিলে তোমার এই কাঁচা হাতের ষড়যন্ত্রের শিকার আমি হয়েছি? না সাইমা চৌধুরী, তুমি ভুলছিলে। তুমি ছিলে আমার ষড়যন্ত্রের একটা ছোট্ট কুটি মাত্র। তোমাকে ব্যবহার করে আমি এই রাঘব বোয়াল লিটনকে তার গর্ত থেকে বের করে এনেছি। তুমি নাটকটা সুন্দর করে সাজিয়েছিলে বলেই লিটন আজ ভয় পেয়ে নিজের আস্তানা থেকে বেরিয়ে আমার সামনে আসতে বাধ্য হয়েছে। গুটি, তার মানে তুমি শুরু থেকে সব জানতে? তুমি আসলে কে অনেক? তুমি কি সাধারণ কোনো ছাত্র নও? আমি কে সেটা জানতে পারবে, তবে আপাতত এটা জেনে রাখো, তোমাদের এই নোংরা খেলার সমাপ্তি করাতে আমি এই ভার্সিটিতে এসেছিলাম। সাইমা, তুমি ভেবেছিলে তুমি আমাকে ধ্বংস করেছ, অথচ তুমি নিজেই আমার জালের ভেতরে ঢুকে গিয়ে আমাকে লিটন পর্যন্ত পৌঁছে দিয়েছ। অনেকের কথা শুনে লিটনের কপালে ঘাম জমতে শুরু করে। সে বুঝতে পারে সে এক বিশাল ফাঁদে পা দিয়েছে। লিটন ছুরি নিয়ে অনেকের দিকে তেড়ে আসতে গেলে দরজার বাইরে থেকে ভারী বুটের শব্দ এবং পুলিশের সাইরেন শোনা যায়। সাইমা স্তম্ভিত হয়ে ভাবছিল, সে যাকে এতদিন তুচ্ছতাচ্ছিল্য করেছে সেই ছেলেটি আসলে তাকে দাবার গুটি হিসেবে ব্যবহার করে কত বড় এক খেলা খেলে ফেলেছে। অনিক আর এক মুহূর্ত দেরি না করে বাঘের মতো লিটনের ওপর ঝাঁপিয়ে পড়ল। লিটন কিছু বুঝে ওঠার আগেই অনেকের শক্ত ঘুষি তার চোয়ালে আছড়ে পড়ল। অনেকের প্রতিটি আঘাত ছিল নিখুঁত এবং প্রচণ্ড শক্তিশালী। লিটনের সহযোগীরা অস্ত্র নিয়ে এগিয়ে আসার চেষ্টা করলে ঘরের চারপাশ থেকে পুলিশের কমান্ডো বাহিনী ভেতরে ঢুকে পড়ে। নিমেষের মধ্যে লিটনের পুরো গ্যাং পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে। অনেক লিটনকে শেষবারের মতো এক সজোরে লাথি মেরে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ লিটন আর তার গ্যাংকে টেনে হেঁচড়ে ভ্যানের দিকে নিয়ে যায়। অনেক ধীর পায়ে এগিয়ে গিয়ে সাইমার হাতের বাঁধন খুলে দেয়। সাইমা তখনও ভয়ে থরথর করে কাঁপছে। তার চোখে অনবরত জল ঝরছে। সে কল্পনাও করতে পারেনি যে অনেক একা এসে তাকে এভাবে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে। অনেক, আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই, অথচ তুমি নিজের জীবন বাজি রেখে আমাকে এই শয়তানগুলোর হাত থেকে বাঁচালে।
আমি সত্যি অনেক বড় ভুল করেছি। ঠিক আছে সাইমা চৌধুরী, এখন ওসব বাদ দিন। আপনি এখন নিরাপদ, এটাই বড় কথা। চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। সাইমা অনেকের শান্ত ও স্বাভাবিক আচরণ দেখে নিজের ভেতরে এক চরম অপরাধবোধ অনুভব করতে থাকে। সে বুঝতে পারছে না যে ছেলেটিকে সে ড্রাগ স্মাগলার সাজিয়ে জেলে পাঠিয়েছিল সে এত তাড়াতাড়ি বাইরে এলো কী করে। সে কৌতূহল চেপে রাখতে না পেরে অনেককে জিজ্ঞেস করেই ফেলল। অনেক, আমি একটা কথা বুঝতে পারছি না, তোমাকে তো পুলিশ হাতকড়া পরিয়ে নিয়ে গেল, এত বড় অপরাধ আর ড্রাগসের মামলা থাকার পরও তুমি জেল থেকে বের হলে কিভাবে? এত দ্রুত সব মিটে গেল? আরে ওটা তেমন কিছু না। পুলিশ যখন আমাকে নিয়ে থানায় গেল এবং আমার ব্যাগ আর ড্রাগসের সোর্স নিয়ে খোঁজ নেওয়া শুরু করলো, তখন তারা খুব সহজেই বুঝতে পেরেছে যে আমি এসবের পিছনে নেই। আমার ট্র্যাক রেকর্ড আর ব্যাকগ্রাউন্ড চেক করে তারা যখন নিশ্চিত হলো যে আমাকে ফাঁসানো হয়েছে, তখনই আমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু ইন্সপেক্টর তো তোমাকে দেখে খুব ভয় পাচ্ছিল বলে মনে হচ্ছিল তিনি তোমাকে আগে থেকে চেনেন। আপনি ভুল দেখেছেন সাইমা, হয়তো ড্রাগসের কেস শুনে তারা একটু সিরিয়াস ছিল। সাধারণ মানুষের কাছে যা রহস্য মনে হয়, আইনের চোখে তা অনেক সময় খুব সাধারণ। আমি শুধু একজন ছাত্র, এর বাইরে আর কী বা পরিচয় হতে পারে। অনেক অত্যন্ত কৌশলে তার আসল পরিচয় এবারও সাইমার কাছে গোপন করে গেল। সে চাইল না তার আন্ডারকভার মিশনের কথা বা তার ক্ষমতার কথা এখনই কেউ জানুক। সাইমা অনেকের কথা বিশ্বাস করলেও তার মনে একটা খটকা থেকেই গেল। কিন্তু অনেকের এই নিঃস্বার্থ উপকারের কাছে সে এতটাই ঋণী যে আর কোনো প্রশ্ন করার সাহস পেল না। সাইমা মাথা নিচু করে অনেকের পেছনে হাঁটতে শুরু করলো আর মনে মনে ভাবল, এই শান্ত ছেলেটি আসলে এক গভীর সমুদ্র, যার গভীরতা মাপা অসম্ভব। লিটনের গ্রেফতার এবং ড্রাগ সিন্ডিকেটের খবরটি পরদিন সকাল হতেই দাবানলের মতো পুরো শহরে ছড়িয়ে পড়ে। পুলিশ প্রেস ব্রিফিং করে পরিষ্কার জানিয়ে দেয় যে অনেকের ব্যাগে পাওয়া ড্রাগসগুলো লিটনের আস্তানার মালের সাথে মিলে গেছে এবং অনেক এই চক্রের সাথে কোনোভাবেই জড়িত নয়। অনেক যে সম্পূর্ণ নির্দোষ সেটা এখন প্রমাণের অপেক্ষায় নেই, তবে অনেককে ফাঁসানোর পেছনে সুনির্দিষ্টভাবে কারো হাত ছিল। পুলিশ সেই বিষয়টি রহস্যজনকভাবে এড়িয়ে যায়। মূলত অনেক নিজেই পুলিশকে অনুরোধ করেছিল যেন সাইমা এবং তার বন্ধুদের নাম এখনই প্রকাশ্যে না আনা হয়, কারণ এতে তাদের ছাত্রজীবন চিরতরে নষ্ট হয়ে যাবে। ক্যাম্পাসে আজ এক ভিন্ন পরিবেশ। যে ছাত্ররা কয়েকদিন আগে অনেকের বিচার চেয়ে মিছিল করেছিল, তারা আজ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাইমা, নিলয় এবং অন্তির প্রতি মানুষের সন্দেহ থাকলেও তারা সরাসরি অভিযোগ থেকে বেঁচে যায়। অনেক যখন শান্ত পায়ে ক্যাম্পাসে প্রবেশ করে, তখন গেট থেকে শুরু করে বারান্দা পর্যন্ত সব ছাত্রছাত্রী তার জন্য দুই পাশে পথ ছেড়ে দেয়। অনেক, আমাদের মাফ করে দিস। আমরা হুজুরকে না বুঝে তোকে অনেক আজেবাজে কথা বলেছি। আমরা ভাবতে পারিনি আমাদের চোখের সামনে লিটনের মতো লোক ঘুরে বেড়াতো, আর আমরা তোকে সন্দেহ করেছি। সত্যিই অনেক, তোর মতো একজন মেধাবী ছাত্রের সাথে আমরা যা করেছি তা ক্ষমার অযোগ্য। আমি তোকে নিয়ে যেসব আজে বাজে মন্তব্য করেছিলাম সেটার জন্য আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। অনেক শুধু একটি ম্লান হাসি দিয়ে তাদের পাশ কাটিয়ে মাহতাব স্যারের রুমের দিকে এগিয়ে যায়। সে জানে মাহতাব স্যারও অনেক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন। অনেক রুমে ঢুকতেই মাহতাব স্যার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, তার চোখে স্পষ্ট অনুশোচনার ছাপ। অনেক, আমি জানি না আজ কোন মুখে তোমার সামনে দাঁড়াবো। একজন শিক্ষক হিসেবে আমার উচিত ছিল তোমার মেধা আর চরিত্রের উপর বিশ্বাস রাখা, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আমিও ভুল করে ফেলেছিলাম। আমাকে কি ক্ষমা করা যায়? স্যার, আপনি এমন করে বলবেন না। প্রমাণ যখন একজনের বিপক্ষে থাকে তখন সন্দেহটা হওয়াটাই স্বাভাবিক। আমি আপনার উপর একদমই রাগ করিনি। সত্য যে সামনে এসেছে এটি আমার কাছে বড় পাওনা। তোমার এই মহানুভবতা আমাকে আরো বেশি লজ্জিত করছে। পুলিশ রিপোর্টে তোমাকে নির্দোষ বলা হলেও প্রকৃত দোষীকে সেটা উল্লেখ করা হয়নি। তবে আমরা অভ্যন্তরীণভাবে তদন্ত করছি। তোমার সম্মানে আমরা একটি বিশেষ সংবর্ধনা আয়োজন করতে চাই।
ওসবের কোনো প্রয়োজন নেই স্যার। আমি শুধু আগের মতো শান্তিতে পড়াশোনা চালিয়ে যেতে চাই। সত্যের জয় হয়েছে, এতে আমি খুশি। অনেক যখন মাহতাব স্যারের রুম থেকে বের হয় তখন সে দেখতে পায় বারান্দায় ঐশী দাঁড়িয়ে আছে। সাইমা এবং তার বন্ধুরা দূরে দাঁড়িয়ে অপরাধীর মতো অনেকের দিকে তাকাচ্ছিল। তারা ভালো করেই জানে যে অনেক চাইলেই আজ তাদের পুলিশের হাতে তুলে দিতে পারত, কিন্তু তাদের ক্যারিয়ারের কথা ভেবে অনেক তা করেনি। এই করুণা সাইমার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। পুরো ক্যাম্পাস আজ অনেকের জয়গান গাইছে। অনেক যখন মাহতাব স্যারের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে হাঁটছিল তখন সাইমা তাকে আটকায়। সাইমার চোখ দুটো কান্নায় লাল হয়ে ফুলে আছে। সে জানতো যে অনেক পুলিশকে সব বলে দিলেই আজ সে এবং তার বন্ধুরা জেলের ভাত খেত, কিন্তু অনেক তাদের ক্যারিয়ারের কথা ভেবে চুপ থেকেছে। এই মহানুভবতা সাইমার ভেতরটাকে ওলটপালট করে দেয়। সাইমা ধীর পায়ে অনেকের সামনে এসে দাঁড়ায়। অনেক, আমি জানি আমার ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই। আমি তোমাকে অপমান করেছি, তোমার কেরিয়ার শেষ করতে চেয়েছি, এমনকি তোমাকে ড্রাগস স্মাগলার পর্যন্ত বানিয়েছি। অথচ তুমি আমার মতো একটা খারাপ মেয়ের ভবিষ্যৎ বাঁচাতে নিজের সবটুকু দিয়ে লড়লে। আমাকে পুলিশে না ধরিয়ে তুমি আমাকে নতুন করে বাঁচার সুযোগ করে দিলে কেন অনেক? দেখুন সাইমা চৌধুরী, ঘৃণা দিয়ে ঘৃণাকে জেতা যায় না। আমি চেয়েছিলাম আপনি আপনার ভুলটা নিজে থেকেই বুঝতে শিখুন। আপনাকে জেলে পাঠালে হয়তো আমার প্রতিহিংসা মৃত, কিন্তু একজন মানুষ হিসাবে আমি হেরে যেতাম। আমি বিশ্বাস করি মানুষ ভুল করে, কিন্তু সে নিজেকে শুধরে নেওয়ার সুযোগও পায়। তুমি সত্যি অনেক বড় মনের মানুষ অনেক। আমি আজ তোমার সামনে প্রতিজ্ঞা করছি, আমার ভিতরে সেই অহংকারী আর জেদ সাইমা আজ থেকে মৃত। আমি নিজেকে বদলে ফেলবো। আমি আর কোনো দিন কারো ক্ষতি করব না। প্লিজ অনেক, আমাকে অন্তত ক্ষমাটুকু করে দিও। আপনি যদি সত্যি নিজেকে বলে নিতে পারেন তবে আমার কোনো অভিযোগ নেই। আমি আপনাকে ক্ষমা করে দিলাম সাইমা। অতীত বলে আমরা নতুনভাবে সবকিছু শুরু করতে পারি। অনেকের মুখে ক্ষমার কথা শুনে সাইমার বুকের উপর থেকে যেন এক বিশাল পাথর নেমে গেল। সে চোখের জল মুছে অনেকের দিকে তাকালো। অনেক সাইমার বদলে যাওয়া এবং তার অনুশোচনা দেখে মনে মনে খুব খুশি হয়। সে চেয়েছিল ক্যাম্পাসের এই অশান্তি দূর হোক, আর সাইমার মতো একজন মেধাবী মেয়ে সঠিক পথে ফিরে আসুক। অনেক, আমরা কি বন্ধু হতে পারি? আমি জানি আমি তোমার বন্ধু হওয়ার যোগ্য নই, তাও বলছি। অবশ্যই পারি। একজন ভালো শত্রু হওয়ার চেয়ে একজন ভালো বন্ধু হওয়া অনেক সহজ। তবে মনে রাখবেন, বন্ধুত্বের প্রথম শর্ত হলো একে অপরের প্রতি সম্মান। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজ থেকে তোমার সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবো। ক্যাম্পাসের সবাই অবাক হয়ে দেখল যে সাইমা অনেককে সহ্য করতে পারত না, আজ সে অনেকের সাথে বন্ধুসুলভভাবে কথা বলছে। সাইমা সত্যি নিজেকে বদলে ফেলতে শুরু করে। সে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে এখন আর খারাপ ব্যবহার করে না, বরং সবাইকে সাহায্য করার চেষ্টা করে। সাইমা আর অনেকের এই নতুন বন্ধুত্ব পুরো ক্যাম্পাসে এক ইতিবাচক পরিবেশ তৈরি করে। অনেক তার ডায়েরিতে এক কোণায় লিখে রাখে, একটি শত্রুর পরাজয়ের চেয়ে একটি শত্রুর হৃদয়ে পরিবর্তন আনা অনেক বেশি আনন্দের। সাইমা নিজেকে বদলে নেওয়ার পর অনেক এবং ঐশীর সাথে তার এক চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ক্যাম্পাসে এখন আর তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তিনজনকে প্রায় একসাথে লাইব্রেরিতে বা ক্যাফেটেরিয়ায় আড্ডা দিতে দেখা যায়। ঐশী লক্ষ্য করে যে অনেক বিপদের সময় যেমন গম্ভীর এবং সাহসী, সাধারণ সময় সে তেমনই শান্ত আর মাটির মানুষ। অনেকের এই ব্যক্তিত্ব ঐশীকে গভীরভাবে মুগ্ধ করে এবং সে মনে মনে অনেককে পছন্দ করতে শুরু করে। অনেক, তুমি এত সাধারণ থাকো কিভাবে বলতো? আজকালকার ছেলেরা তো একটু কিছু করলেই কত ভাব দেখায়, আর তুমি এত বড় একটা কাজ করলে অথচ তোমার মধ্যে কোনো অহংকারই নেই। অহংকার করে কি হবে ঐশী? জীবনটা খুব ছোট, আজ আছি কাল নেই। তার চেয়ে মানুষের সাথে ভালো থাকাটাই বড় কথা। অনেক ঠিকই বলেছে ঐশী। আমি অহংকার করে তো শুধু ঘৃণা পেয়েছি, কিন্তু অনেক তার সাধারণ ব্যবহার দিয়ে সবার মন জয় করে নিয়েছে। ঐশী মাঝে মাঝে অনেকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
সে নানাভাবে অনেককে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে বন্ধুত্বের চেয়েও বেশি কিছু ভাবে। কখনো তার প্রিয় ফুল এনে দেয়, কখনো তার জন্য টিফিন বানিয়ে আনে। অনেক সবই বোঝে, কিন্তু সে এটাকে খুব সাধারণ বন্ধুত্বের দৃষ্টিতেই দেখে। সে চায় না তাদের এই সুন্দর বন্ধুত্বটা অন্য কোনো জটিল সম্পর্কে জড়িয়ে যাক। এরই মধ্যে ক্যাম্পাসে একটি বড় খবর ছড়িয়ে পড়ে। মাহতাব স্যার এবং প্রিন্সিপাল করিডোরে এসে একটি ঘোষণা দেন। মনোযোগ দিয়ে শোনো সবাই, আগামী সপ্তাহে আমাদের কলেজের অ্যানুয়াল ফাংশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর আমাদের এই ফাংশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের কলেজের প্রধান ট্রাস্টি। তিনি শুধু আমাদের ট্রাস্টি নন, বর্তমান তরুণ সমাজের আইডল, এমন দেশের সবচেয়ে সফল তরুণ ব্যবসায়ী শারিয়ার অনিক। প্রিন্সিপালের এই ঘোষণা শোনার পর পুরো ক্যাম্পাসে শোরগোল পড়ে যায়। শাহরিয়ার অনেক একজন রহস্যময় এবং অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব, যাকে দেখার জন্য সবাই মুখিয়ে থাকে। সাইমা আর ঐশীও খুব উত্তেজিত হয়ে পড়ে। সাইমা, শুনেছিস শাহরিয়ার অনেক আসবে? আমি ইন্টারনেটে ওনার সম্পর্কে পড়েছি। উনি নাকি খুব কম বয়সে পুরো বিজনেস ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছে। ওনাকে সামনে থেকে দেখতে পাবো ভাবতেই অবাক লাগছে। হ্যাঁ ঐশী, উনি সত্যি একজন লেজেন্ড। অনেক, তুমি কি ওনার নাম শুনেছ? শাহরিয়া অনেক, কিন্তু তোমারই নাম সাই। ঐশী অনেকের হাত ধরে বলে যে সে যেন ফাংশনের দিন অবশ্যই তার সাথে থাকে। অনেক শুধু হাসে এবং মাথা নাড়ে। সাইমা লক্ষ্য করে যে অনেকের চোখে এক অদ্ভুত রহস্যময় চমক খেলা করছে, যা সে আগে কখনো দেখেনি। ঐশী মনে মনে স্বপ্ন বুনতে থাকে অনেককে নিয়ে, আর অনেক শান্তভাবে কলেজের সেই বিশেষ দিনটির অপেক্ষা করতে থাকে, যখন সবার সামনে সত্যর এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। অ্যানুয়াল ফাংশনের প্রস্তুতি নিতে নিতে সেদিন অনেক রাত হয়ে যায়। ক্যাম্পাসের ডেকোরেশন আর স্টেজ রিহার্সেল শেষ করতে করতে ঘড়ির কাঁটায় তখন রাত 11টা। ঐশী আগেই তার বাবার সাথে বাড়ি চলে গিয়েছিল, কিন্তু সাইমা ভলান্টিয়ারিংয়ের কাজে ব্যস্ত থাকায় তার দেরি হয়ে যায়। সাইমার ড্রাইভার ফোন করে জানায় যে মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় সে আসতে পারছে না। নির্জন ক্যাম্পাসে সাইমাকে একা দেখে অনেক এগিয়ে আসে। সায়মা, এত রাতে একা যাওয়াটা ঠিক হবে না। আমার কাছে একটা পুরনো সাইকেল আছে। আপনি যদি কিছু মনে না করেন তবে আমি আপনাকে মোড় পর্যন্ত পৌঁছে দিতে পারি। সেখান থেকে হয়তো কোনো রিক্সা বা খেপ পেয়ে যাবেন। কোনো সমস্যা নেই অনেক, বরং এই নির্জনতায় একা থাকার চেয়ে তোমার সাথে যাওয়াই অনেক নিরাপদ। সাইকেলের পেছনে সাইমা বসেছে। রাস্তার দুই ধারে ল্যাম্পপোস্টের হালকা হলুদ আলো তাদের ওপর পড়ছে। হঠাৎ রাস্তার একটা বড় গর্তে সাইকেলের চাকা পড়লে সাইমা ভারসাম্য হারিয়ে ফেলে এবং শক্ত করে অনেকের কোমর জড়িয়ে ধরে। অনেকও চমকে গিয়ে হঠাৎ ব্রেক কষে। মুহূর্তের মধ্যে এক গভীর নিস্তব্ধতা নেমে আসে। সাইমা বুঝতে পারে সে খুব কাছে চলে এসেছে। সে দ্রুত তার হাত সরিয়ে নেয়। আই এম সরি অনেক, আসলে পড়ে যাচ্ছিলাম তাই। না, ঠিক আছে, রাস্তাটা একটু খারাপ। আপনি বরং আমার শার্টের এক পাশটা ধরে রাখুন, যাতে ব্যালেন্স ঠিক থাকে। অনেক আবারও সাইকেল চালানো শুরু করে। বাতাসের ঝাপটায় সাইমার চুলগুলো অনেকের কাঁধে এসে পড়ছে। সাইমা দেখল এই সাধারণ ছেলেটির সান্নিধ্য তাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছে। তার মনে হলো একতাল সে যাকে ঘৃণা করেছে তার প্রতি এখন এক অন্যরকম অনুভূতি কাজ করছে। অনেকে খুব অস্বস্তি বোধ করছিল। সাইমার নিঃশ্বাসের ছোঁয়া তার পিঠে লাগতেই সে নিজেকে সংযত করার চেষ্টা করে। সাইমার মতো একজন আধুনিকা আর জেদি মেয়ে যে এত স্নিগ্ধ হতে পারে সেটা অনেক আজ প্রথম অনুভব করলো। তুমি কখনো কাউকে ভালোবেসেছো? মানে তোমার জীবনে কি বিশেষ কেউ আছে? আমার জীবনটা বড় বেশি হিসেবে সায়মা। ভালোবাসা বা আবেগের জায়গা সেখানে খুব কম। তবে আজকের রাতটা বেশ সুন্দর, তাই না? না না, হ্যাঁ, অনেক সুন্দর। আমার কেন জানি মনে হচ্ছে আজকের এই রাতটা যদি শেষ না হতো। সাইমার কথা শুনে অনেক চুপ হয়ে যায়।
সাইমা বুঝতে পারে সে হয়তো একটু বেশি বলে ফেলেছে। দুজনের মধ্যেই একটা অজানা অনুভূতি উকি দিচ্ছে, কিন্তু তারা দুজনেই সেটাকে আড়াল করার চেষ্টা করে। সাইমার বাড়ির গেটের সামনে পৌঁছে অনেক সাইকেল থামায়। সাইমা নামার সময় আবার অনেকের চোখের দিকে তাকালে 1 সেকেন্ডের জন্য দুজনেই স্থির হয়ে যায়। সাইমা দ্রুত চোখ নামিয়ে নেয়। থ্যাংক ইউ অনেক। আজ যা হলো, মানে আসার পথে, কিছু মনে করো না। ইটস ওকে, আপনি ভিতরে যান, কাল আবার দেখা হবে। শুভরাত্রি। সাইমা গেট দিয়ে ভেতরে ঢোকার পর একবার পেছন ফিরে তাকায়। অনেক তখনও অন্ধকারে মিলিয়ে যায়নি। সাইমার বুকের ভেতর কেমন যেন একটা তোলপাড় হচ্ছে। অনেকও সাইকেল চালাতে চালাতে ভাবছে সে কি কোনো ভুল করছে। তার লক্ষ্য আর সাইমার প্রতি এই বাড়তে থাকা টান দুটোকে সে কিভাবে সামাল দেবে। দুজনের হৃদয়ে এখন বন্ধুত্বের চেয়ে বড় কোনো নামহীন সম্পর্ক দানা বাঁধতে শুরু করেছে। গত রাতের সেই সাইকেল ভ্রমণের পর অনেক আর সাইমা দুজনের মনেই এক অদ্ভুত পরিবর্তন এসেছে। সারা রাত সাইমা বিছানায় এই পাশ ওপাশ করছে। তার বারবার মনে পড়ছিল অনেকের সেই শান্ত কণ্ঠস্বর আর নির্ভরতার ছোঁয়া। অন্যদিকে অনেকেও নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে সাইমা শুধুই তার বন্ধু, কিন্তু অবচেতন মনে সে সাইমার প্রতি এক ধরনের দুর্বলতা অনুভব করতে শুরু করেছে। এভাবেই এক অজানা অনুভূতি আর ঘোরের মধ্যে দিয়ে দুজনের রাতটা কেটে যায়। পরদিন সকালে কলেজের অ্যানুয়াল ফাংশনের জমকালো আয়োজন। সাইমা আজ নিজেকে একদম অন্যভাবে সাজিয়েছে। সে একটা লাল রঙের নেটের গর্জেস শাড়ি পরেছে, চুলগুলো ছেড়ে দিয়েছে কাঁধের উপর, কপালে ছোট্ট একটা টিপ আর চোখে হালকা কাজল। সে যখন ধীর পায়ে ক্যাম্পাসে প্রবেশ করলো তখন সবার চোখ তার দিকে আটকে গেল। অনেক সাইমাকে দেখে একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কি হলো অনেক, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি খুব অদ্ভুত লাগছে? না সাইমা, তোমাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে, ঠিক যেন লাল রঙের এক টুকরো মেঘ। তোমাকে শাড়িতে আগে কখনো দেখিনি তো, তাই ঠিক সামলাতে পারলাম না। ধন্যবাদ অনেক, তোমার ভালো লেগেছে, এটাই বড় কথা। অনেক আর সাইমার এই আদান প্রদান পাশ থেকে দেখছিল ঐশী। ঐশী নিজেও আজ খুব সুন্দর করে সেজে এসেছে, কিন্তু অনেকের সমস্ত মনোযোগ সাইমার উপর দেখে তার মনের ভেতরে হিংসার আগুন জ্বলে উঠল। সে কোনোভাবেই মেনে নিতে পারছে না যে অনেক সাইমার দিকে এমন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকবে। ঐশী গটগট করে হেঁটে অনেকের কাছে গিয়ে দাঁড়ায়। সাইমা, তোমাকে তো আজ খুব গর্জিয়াস লাগছে। অনেক, তুমিও কি সেটাই ভাবছো? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অন্য কোনো গ্রহে হারিয়ে গেছো। না ঐশী, আসলে আমি জাস্ট অবাক হয়েছিলাম। সাইমাকে সাধারণত আমরা ওয়েস্টার্ন ড্রেসই দেখি, তো তাই হঠাৎ শাড়িতে দেখে একটু অন্যরকম লাগলো। আচ্ছা, বুঝলাম। চলো, এখন ফ্যাশন শুরু হওয়ার সময় হয়ে গেছে, আমাদের তো ফ্রন্ট রোতে বসতে হবে। ঐশী অনেকের হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অনেকের দৃষ্টি তখনও বারবার সাইমার দিকেই যাচ্ছিল। সাইমা নিজেও খুব অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। ক্যাম্পাসের এই ত্রিমুখী অনুভূতির মাঝেই ফাংশন শুরুর সাইরেন বেজে উঠল। প্রিন্সিপাল মাইক হাতে নিয়ে মঞ্চে উঠলেন। সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই রহস্যময় প্রধান ট্রাস্টি শাহরিয়ার অনেকের জন্য। ফাংশন শুরু হওয়ার আগে অডিটোরিয়ামের পেছনের করিডোর দিয়ে সাইমা আর অনেক মঞ্চের দিকে যাচ্ছিল। হঠাৎ সাইমার শাড়ির আঁচল পাশের একটি কাঠের ডেকোরেশনের প্যারেকে আটকে যায়। সাইমা খেয়াল না করে সামনের দিকে এগুতে গেলে টান লেগে সে পড়ে যেতে নেয়। ঠিক সেই মুহূর্তে অনেক ক্ষিপ্রতার সাথে সাইমার কোমর জড়িয়ে ধরে তাকে সামলে নেয়। সাইমা ভয়ে অনেকের শার্টের কলার শক্ত করে চেপে ধরে, তার বুকের উপর আছড়ে পড়ে। অনেকের এক হাত সাইমার কোমরে আর অন্য হাত দিয়ে সে সাইমার পেট আগলে রেখেছে। কয়েক সেকেন্ডের জন্য সময় যেন থমকে দাঁড়ায়। দুজনের নিঃশ্বাসের শব্দ একে অপরের কানে বাজছে। সাইমা অনেকের চোখের দিকে তাকাতেই তার হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে যায়। অনেকও সাইমার কাজল কালো চোখের মায়ায় মুহূর্তের জন্য দিশেহারা হয়ে পড়ে। সাইমা, আপনি কি ঠিক আছেন? খুব লেগেছে? না মানে, আমি ঠিক আছি, আঁচলটা আটকে গিয়েছিল।
অনেক সাইমাকে ছেড়ে দিয়ে সাবধানে পেরেক থেকে তার শাড়ির আঁচলটা ছাড়িয়ে দেয়। সাইমা লজ্জা আর অস্বস্তিতে নিজের শাড়ি ঠিক করতে থাকে। দুজনের কেউ একে অপরের দিকে তাকাতে পারছিল না। এই আকস্মিক ঘনিষ্ঠতা তাদের দুজনকে একদম অপ্রস্তুত করে দেয়। আসলে আপনি আজ অনেক লম্বা শাড়ি পরেছেন, তো একটু দেখে সাবধানে হাঁটবেন। হ্যাঁ, আসলে আমি আমি তো শাড়ি পরতে অভ্যস্ত নই। ধন্যবাদ অনেক। না ধরলে আজ বড়সড় একটা কেলেঙ্কারি হয়ে যেত। সমস্যা নেই, চলুন, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, দেরি হয়ে যাচ্ছে। সাইমা নিচু স্বরে হ্যাঁ বলে অনেকের পিছু পিছু হাঁটতে শুরু করে। তার গাল দুটো তখন লজ্জায় লাল হয়ে আছে। অনেকেও মনে মনে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। ঠিক তখনই করিডোরের মোড়ে তাদের সামনে ঐশী এসে দাঁড়ায়। ঐশী অনেকের অস্থির মুখ আর সাইমার লাল হয়ে থাকা মুখ দেখে মুহূর্তেই বুঝে নেয় যে এখানে কিছু একটা ঘটেছে। তোমরা এখানে কি করছো? সাইমা, তোমার মুখে তো লাল কেন? আর অনেক, তোমাকে এমন বিধ্বস্ত লাগছে কেন? না তো ঐশী, তেমন কিছু না। সাইমার শাড়ি আটকে গিয়েছিল, ওরাই ছাড়াচ্ছিলাম। চলো, স্টেজে যেতে হবে। অনেক দ্রুত পায়ে সামনে এগিয়ে যায়। ঐশীর তীক্ষ্ণ দৃষ্টিতে সাইমার দিকে একবার তাকায় এবং গটগট করে ভেতরে চলে যায়। সাইমা বড় একটা নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু তার বুকের ভেতর তখনও এক অন্যরকম ঝড় বইছে। সে বুঝতে পারছে এই সাধারণ অনেকের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তার জীবনের সব হিসেব নিকেশ বদলে দিচ্ছে। অডিটোরিয়ামের প্রবেশপথে বিশাল এক ফুলের তোড়া সাজানো ছিল। সাইমা সেখান থেকে একটি গোলাপ ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত একটি বড় কাঁটায় নিজের হাত চিরে ফেলে। মুহূর্তের মধ্যে তার আঙুল থেকে রক্ত গড়িয়ে লাল শাড়ির ওপর পড়তে শুরু করে। সাইমা যন্ত্রণায় একটা অস্ফুট চিৎকার দিয়ে ওঠে। অনেক পাশে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছিল। সাইমার চিৎকার শোনা মাত্রই সে ঝড়ের বেগে ছুটে আসে। অনেকের চোখে মুখে তখন এক চরম অস্থিরতা আর আতঙ্ক। সে কোনো কিছুর পরোয়া না করে সাইমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। সাইমা, কি করছেন এটা? অনেক কেটে গেছে তো। রনি, জলদি ফার্স্ট এড বক্সটা নিয়ে আয়। কেউ কি দেখছিস না রক্ত পড়ছে? অনেক শান্ত হও, সামান্য একটু কেটে গেছে মাত্র। তুমি এত অস্থির হচ্ছ কেন? আমি ঠিক আছি। একদম চুপ। রক্ত বের হচ্ছে, দেখছেন না? আপনার কি কোনো হুঁশ নেই? একটু সাবধানে তো হাত দেওয়া যায় না। অনেক নিজের পকেট থেকে পরিষ্কার রুমাল বের করে এবং খুব যত্ন করে সাইমার ক্ষতের উপর চেপে ধরে। তার হাত কাঁপছিল এবং সে বারবার ফু দিচ্ছিল যাতে সাইমার কষ্ট কম হয়। অনেকের এই ব্যাকুলতা, তার চোখে সেই অকৃত্রিম মমতা আর সাইমার প্রতি তার এই আগলে রাখার ভঙ্গি দেখে পুরো অডিটোরিয়াম এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায়। ঐশী একটু দূরে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল। অনেকে সে অনেকদিন ধরে চেনে, কিন্তু অনেকের এমন পাগলামি সে আগে কখনো দেখেনি। অনেকের দুশ্চিন্তাগ্রস্ত মুখ আর সাইমার চোখের দিকে তার সেই গভীর চাহনি দেখে ঐশীর বুঝতে আর বাকি থাকে না যে অনেকের মনের রাজপ্রাসাদে এখন অন্য কেউ বাস করছে। ঐশীর মনে হলো তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। অনেক কি তবে সত্যি সাইমাকে ভালোবেসে ফেলেছে? আমার জন্য তো ও কখনো এত অস্থির হয় না। আর সাইমার সামান্য চোট দেখে ও যেন পাগল হয়ে যাচ্ছে। আমার দীর্ঘদিনের ভালো লাগা কি তবে এইভাবেই শেষ হয়ে যাবে? ঐশী আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। তার বুকের ভেতরটা কান্নায় ফেটে যাচ্ছিল। সে দ্রুত পায়ে ভিড় ঠেলে বাইরে বেরিয়ে যায়। তার সাজগোজ, তার আশা সবই যেন আজ অর্থহীন হয়ে গেল। এদিকে অনেক তখনও সাইমার হাত ধরে ব্যান্ডেজ করতে ব্যস্ত। সাইমা অপলক দৃষ্টিতে অনেকের দিকে তাকিয়ে ভাবছিল, যে মানুষটা তাকে বাঁচানোর জন্য এত ব্যতিব্যস্ত হয়ে পড়ে, তাকে ভালো না বেসে থাকা কি সম্ভব? প্রধান ট্রাস্টি আসার সময় যত ঘনিয়ে আসছিল, পুরো ক্যাম্পাসে উত্তেজনার পারদ ততই বাড়ছিল। লাল গালিচা বিছানো হয়েছে গেট থেকে মঞ্চ পর্যন্ত। সাইমা তার হাতের ব্যান্ডেজটার কথা ভুলেই গেছে। সে হন্য হয়ে এদিক ওদিক অনেককে খুঁজছে। তার খুব ইচ্ছে এই বিশেষ মুহূর্তটা সে অনেকের সাথে ভাগ করে নেবে এবং দুজনে মিলে প্রধান ট্রাস্টিকে বরণ করবে। রনি, অনেককে দেখেছো? ও তো এইমাত্র এখানেই ছিল। ওকে কোথাও খুঁজে পাচ্ছি না, কেন? জানি না তো সাইমা, ও বলল একটু কাজ আছে, তারপর থেকেই উধাও।
অদ্ভুত তো ছেলেটা, এত বড় একজন মানুষ আসছেন অথচ এই সময় গায়েব হয়ে গেল। আমি একা কাকে নিয়ে বরণ করব? সাইমা অধৈর্য হয়ে বারবার গেটের দিকে তাকাচ্ছিল। ঐশীও সেখানে উপস্থিত ছিল, কিন্তু তার মুখটা ছিল ফ্যাকাশে। সেও অনেককে খুঁজছিল, তবে তার মনে কাজ করছিল এক অদ্ভুত শঙ্কা। হঠাৎ করে ক্যাম্পাসের বাইরে সাইরেনের শব্দ শোনা যায়। সবাই বুঝতে পারে কাঙ্ক্ষিত সেই অতিথি চলে এসেছেন। ভার্সিটির মূল ফটকে একে একে 3টি বিশাল কালো রঙের বিশালবহুল ল্যান্ড ক্রুজার এসে থামে। গাড়িগুলো থামার সাথে সাথে পেছনের দুটো গাড়ি থেকে কালো স্যুট এবং সানগ্লাস পরা একদল সশস্ত্র বডিগার্ড রাইফেল হাতে বিদ্যুৎ বেগে নেমে আসে। তারা চারপাশটা ঘিরে ফেলে, মাঝখানের দামি গাড়িটির জন্য একটি নিরাপত্তা বলয় তৈরি করে। ক্যাম্পাসের সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকরা পর্যন্ত এমন রাজকীয় নিরাপত্তা দেখে স্তব্ধ হয়ে যায়। ঐশী, দেখেছিস? ও তো কোনো সাধারণ ব্যবসায়ী নয়, মনে হচ্ছে কোনো দেশের রাজা আসছেন। সিকিউরিটি দেখ একবার। কিন্তু অনেক কোথায় গেল? ওকে ছাড়া তো ভালো লাগছে না। সাইমার কথা শেষ হওয়ার আগেই একজন বডিগার্ড মাঝখানের গাড়ির পেছনের দরজাটা খুলে দেয়। পুরো ক্যাম্পাস নিস্তব্ধ, সবাই শ্বাস রুদ্ধ করে তাকিয়ে আছে। গাড়ি থেকে প্রথমে কালো চকচকে দামি জুতো জোড়া দেখা যায়। এরপর বেরিয়ে আসেন সেই কাঙ্ক্ষিত পুরুষ, প্রধান ট্রাস্টি শাহরিয়ার অনেক। গাড়ি থেকে বেরিয়ে আসা মানুষটির পরনে এখন আর সেই সাধারণ সুতির শার্ট নেই, বরং সে পরেছে অত্যন্ত দামি ইতালিয়ান ব্ল্যাক স্যুট। চুলগুলো নিখুঁতভাবে সেট করা, চোখে শীতল ও আত্মবিশ্বাসী চাহনি। সাইমা যখন মানুষটির মুখের দিকে তাকালো, তার হাতের ফুলের তোড়াটা মেঝেতে পড়ে গেল। অনেক? ওটা কি আমাদের অনেক? ঐশী নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। শাহরিয়ার অনেক? আমাদের অনেকই তবে সেই ট্রাস্টি? অনেক গাড়ি থেকে নেমে সোজা সাইমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। সে ধীর পায়ে রেড কার্পেটের ওপর দিয়ে হেঁটে আসতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপ ছিল ক্ষমতার এবং রাজকীয় আভিজাত্যর পরিচায়ক। সাইমা পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে না সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি দেখছে। যাকে সে এতদিন বেচারা ভেবে সাহায্য করতে চেয়েছিল, যে তাকে কাল রাতে সাইকেলে করে বাড়ি পৌঁছে দিয়েছিল, সেই আসলে এই পুরো সাম্রাজ্যের মালিক। পুরো ক্যাম্পাসে যেন বজ্রপাত হয়েছে। ছাত্রছাত্রীরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। কারোরই বিশ্বাস হচ্ছে না যে তাদের সাথে বেঞ্চে বসে ক্লাস করা সেই শান্ত ছেলেটি আসলে এই বিশাল প্রতিষ্ঠানের ভাগ্যবিধাতা। শিক্ষকরাও চরম অপ্রস্তুত। তারা এতদিন যাকে সাধারণ একজন ছাত্র মনে করে শাসন করেছেন বা অবজ্ঞা করেছেন, আজ তাকে বরণ করে নিতে তাদের হাত কাঁপছে। মাহতাব স্যার তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না। তার মানে অনেক সব জানতো। ও আমার বাবার ক্ষমতাকে ভয় পায়নি, কারণ ও নিজের ক্ষমতা আমার বাবার চেয়েও কয়েক গুণ বেশি। ও শুধু নাটক করছিল। প্রিন্সিপাল এবং অন্যান্য সিনিয়র শিক্ষকরা তড়িঘড়ি করে গেটের কাছে এগিয়ে গেলেন। তারা অত্যন্ত বিনম্র ভঙ্গিতে অনেককে বরণ করে নিলেন। অনেক খুব স্বাভাবিক ভঙ্গিতে সবার অভিবাদন গ্রহণ করে ধীর পায়ে মঞ্চের দিকে এগিয়ে গেল। স্টেজে ওঠার সময় সে একবার সাইমা আর ঐশীর দিকে তাকালো। ঐশী তখনও অপরাধীর মতো এক কোণায় দাঁড়িয়ে কাঁপছে, আর সাইমার চোখে বিস্ময় আর একরাশ প্রশ্ন। অনেককে মঞ্চের প্রধান আসনে বসিয়ে বিশাল সংবর্ধনা দেওয়া হলো। এরপর যখন তাকে ভাষণ দেওয়ার জন্য মাইকের সামনে আহ্বান জানানো হলো, পুরো অডিটোরিয়ামে পিনপতন নিরাপত্তা নেমে এলো। অনেক মাইকের সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী এক হাসি দিয়ে সবার দিকে তাকালো। শুভ সকাল সবাইকে। আমি জানি আজ আমাকে এই পোশাকে এবং এই পরিচয় দেখে আপনাদের অনেকেরই খুব অবাক লাগছে, বিশেষ করে আমার সহপাঠীদের। হয়তো ভাবছেন কেন আমি একজন সাধারণ ছাত্রের পরিচয় দিয়ে এই ক্যাম্পাসে ভর্তি হয়েছিলাম। অনেক থামল। সে সরাসরি সাইমার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। সাইমা অনুভব করলো তার হার্টবিট বেড়ে যাচ্ছে। আমার এই ভার্সিটিতে আসার পেছনে মূল উদ্দেশ্য ছিল দুটো। প্রথমত, একজন সাধারণ ছাত্রের চোখে আমাদের শিক্ষা ব্যবস্থার আসল রূপটা দেখা, আর দ্বিতীয়ত এই ক্যাম্পাসে লুকিয়ে থাকা কিছু নোংরা অপরাধ আর অন্যায়ের শেকড় উপড়ে ফেলা। আমি চেয়েছিলাম ক্ষমতার দাপট
ছাড়াই সত্যের পথে লড়াই করতে। মঞ্চের নিচে বসা ছাত্রছাত্রীদের মধ্যে ফিসফাস শুরু হলো। অনেক তার কণ্ঠস্বর একটু ধীর করে আবার বলতে শুরু করলো। আমি দেখেছি এখানে টাকার জোরে মানুষকে অপমান করা হয়, সাধারণ ছাত্রদের ড্রাগস দিয়ে ফাঁসানো হয়, কিন্তু মনে রাখবেন, অন্ধকার যত গভীরই হোক না কেন, সকালের সূর্যের আলো তাকে গ্রাস করবেই। আমি চেয়েছিলাম এই প্রতিষ্ঠানের মালিক হিসেবে নয়, বরং একজন সাধারণ মানুষ হিসেবে সবার মন জয় করতে। আশা করি আমার এই ছোট পরীক্ষাটি সার্থক হয়েছে। অনেক মঞ্চে দাঁড়িয়ে এক গভীর প্রশান্তির সাথে সবার দিকে তাকালো। তার কণ্ঠস্বর গম্ভীর হলেও তাতে এক অদ্ভুত মায়া জড়িয়েছিল। পুরো অডিটোরিয়াম তখন নিস্তব্ধ। সবাই যেন এক রূপকথার নায়ককে রক্তমাংসের শরীরে দেখছে। অনেক মাইকটা হাতে নিয়ে তার জীবনের এই রহস্যময় অধ্যায়ের পিছনের কারণগুলো সবার সাথে শেয়ার করতে শুরু করলো। আমি যখন প্রথম এই ভার্সিটির দায়িত্ব নিই, তখন আমার কাছে কিছু গোপন রিপোর্ট আসে যে এই ক্যাম্পাসের পবিত্র পরিবেশে বিষাক্ত ড্রাগসের কারবার চলছে। আমাদের তরুণ সমাজকে ধ্বংস করার জন্য কেউ একজন খুব সূক্ষ্মভাবে জাল বিছিয়েছে। আমি চাইলে তখনই পুলিশ পাঠিয়ে পুরো ক্যাম্পাস তছনছ করতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম অপরাধীকে তার গর্ত থেকে বের করে আনতে এবং পুরো চক্রটাকে সমূলে ধ্বংস করতে। আর সেই তথ্য সংগ্রহের জন্য আমার সাধারণ ছাত্র সেজে আসাটা খুব জরুরি ছিল। অনেকে কথাগুলো বলার সময় একবার সাইমার দিকে তাকালো। সাইমা তখন ভয়ে আর অপরাধবোধে কুঁকড়ে যাচ্ছিল। সে ভাবছিল এখনই হয়তো অনেক সবার সামনে তার আর নিলয়ের ড্রাগ প্ল্যান্ট করার কথা বলে দিবে, কিন্তু অনেক অত্যন্ত কৌশলে সে প্রসঙ্গটা এড়িয়ে গেল। আমি এই কয়েক মাস ক্যাম্পাসে আনাচে কানাচে ঘুরে অনেক তথ্য সংগ্রহ করেছি। আমি দেখেছি কিভাবে মাদক ব্যবসায়ীরা ছাত্রদের পরিবহন দেখায়। লিটন নামের সেই অপরাধী ভাবতেই পারেনি যে তার নাকের ডগায় আমি তথ্য জোগাড় করছি। সে মনে করেছিল আমি এক সাধারণ দুর্বল ছাত্র, আর সেই সুযোগেই আমি তার আস্থানার খবর বের করতে পেরেছি। তবে হ্যাঁ, তদন্তের সময় আমাকে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। অনেক সময় অনেকে আমাকে ভুল বুঝেছে, অপমান করেছে, কিন্তু আমি তাদের কাউকেই দোষ দিইনি। সাইমা অবাক হয়ে লক্ষ্য করলো অনেক একবারের জন্য নিলয় বা সাইমার ড্রাগ রাখার বিষয়টি উল্লেখ করলো না, বরং সে পুরো দায়ভার লিটন আর তার গ্যাংয়ের ওপর চাপিয়ে দিল। অনেক চাইল না সাইমা আর তার বন্ধুদের নাম এই জনসম্মুখে আসুক, কারণ সে জানতো একবার নাম এলে এদের ছাত্র জীবন আর ভবিষ্যৎ চিরতরে অন্ধকারের গর্ভে তলিয়ে যাবে। আমি আজ এখানে দাঁড়িয়ে ঘোষণা করছি, এই ক্যাম্পাস আজ থেকে সম্পূর্ণ ড্রাগ মুক্ত। যারা ভুল পথে পা বাড়িয়েছিলেন, আমি তাদের একটা সুযোগ দিতে চাই। আমি চাই না কারো ক্যারিয়ার ধ্বংস হোক। আমরা সবাই মিলে একটা সুন্দর পরিবেশ গড়ে তুলব। আর লিটন বা তার মতো অপরাধীদের জায়গা এই ক্যাম্পাসে বা এই সমাজে আর কখনোই হবে না। অনেকের এই মহানুভবতা দেখে সাইমার চোখের জল আর বাদ মানল না। সে বুঝতে পারল অনেক তাকে শুধু বাঁচায়নি, বরং তার সম্মানটাও সবার সামনে রক্ষা করল। ঐশীও অনেকের এই বিশাল হৃদয়ের পরিচয় পেয়ে নিজের ভেতরে এক চরম ক্ষুদ্রতা অনুভব করল। ভাষণ শেষে অনেক যখন মঞ্চ থেকে নামলো, তখন সবার চোখে তার জন্য এক অন্যরকম শ্রদ্ধা। সে সরাসরি সাইমার দিকে এগিয়ে গেল। সাইমা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁপছে। অনেক তার সামনে গিয়ে দাঁড়ালো। কি হলো সাইমা চৌধুরী, এখনো ভয় পাচ্ছেন যে আমি আপনার নামটা বলে দেব? আমি তো আগে বলেছি আমি বন্ধু হিসাবে আপনাকে ক্ষমা করেছি, আর বন্ধুর গোপনীয়তা রক্ষা করা আমার দায়িত্ব। সাইমা কোনো কথা বলতে পারল না, শুধু কৃতজ্ঞতায় অনেকের দিকে তাকিয়ে রইল। পুরো ভার্সিটির ছাত্রছাত্রীরা আজ এক নতুন অনেককে দেখল, যিনি শুধু একজন সফল ব্যবসায়ী বা ট্রাস্টি নন, বরং এক বিশাল হৃদয়ের মানুষ। অ্যানুয়াল ফাংশনের সেই নাটকীয় ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেছে। অনেক ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় ভার্সিটিতে আসতে পারেনি, আর সাইমাও এক অদ্ভুত সংকোচে নিজের বাড়িতেই ছিল। এই কদিন দুজনেই দুজনের অভাব তীব্রভাবে অনুভব করেছে। সাইমা বুঝতে পেরেছে অনেককে ছাড়া তার প্রতিটি মুহূর্ত অর্থহীন, আর অনেকও তার ব্যস্ততার মাঝে বারবার সেই লাল শাড়ি পরা মেয়েটির মায়াবী মুখ মনে করছিল। দুজনেই মনে মনে ঠিক করে নেয় আজ দেখা হলে তারা একে অপরকে মনের সবটুকু অনুভূতি বলে দিবে। অবশেষে অনেক যখন ভার্সিটিতে এলো,
করিডোরে প্রথমেই তার সাথে ঐশীর দেখা হয়। ঐশী আর দেরি করতে চায়নি। সে জানতো সাইমার প্রতি অনেকের একটা টান তৈরি হচ্ছে, তাই সে আজই শেষ চেষ্টা করতে চায়। অনেক, আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না। তোমাকে প্রথম যেদিন থেকে দেখেছি সেদিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি না তুমি কি ভাববে, কিন্তু আমি তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারি না। কথাগুলো বলেই ঐশী আবেগপ্রবণ হয়ে হঠাৎ অনেককে জড়িয়ে ধরে। অনেক একদম অপ্রস্তুত হয়ে যায়। সে ভাবতেও পারেনি ঐশী এমন কিছু করবে। ঠিক সেই মুহূর্তেই সাইমা করিডোরের অন্য মাথা দিয়ে আসছিল। দূর থেকে অনেক আর ঐশীকে ওই অবস্থায় দেখে সাইমার পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেল। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেল। তার দু চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে মনে মনে ভাবল, তবে কি সে দেরি করে ফেলেছে? অনেক কি তবে ঐশীকে পছন্দ করে? তুমি যদি ঐশীকে ভালোবেসে খুশি হও অনেক, তবে সেটাই ঠিক। তুমি আমার জন্য যা করেছো তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমাকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছো তুমি। আজ আমার পালা তোমার খুশির জন্য নিজেকে সরিয়ে নেওয়া। আমি আর তোমাদের মাঝে আসবো না। সাইমা দ্রুত নিজের চোখের জল মুছে নিল এবং মুখে এক কৃত্রিম হাসি ফুটিয়ে তাদের দিকে এগিয়ে গেল। অনেক তখনও ঐশীকে নিজের থেকে আলাদা করার চেষ্টা করছিল, কিন্তু সাইমাকে দেখে সে স্থির হয়ে গেল। কিরে, তোদের মাঝে কি চলছে? খুব তো মাখামাখি দেখছি। ঐশী খুব খুশি মনে সাইমার হাত ধরে। সাইমা, আমি আজ অনেককে আমার মনের কথা বলে দিয়েছি। আমি ওকে অনেক ভালোবাসি। সাইমার কলিজায় যেন তপ্ত শলাকা বিঁধল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে ম্লান হাসল। বাহ, খুব ভালো খবর। তোদের দুজনকে অনেক অভিনন্দন। তোরা অনেক সুখে থাক। আমার আসলে একটা ক্লাস আছে, আমি এখন আসি। সাইমা আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারছিল না। সে দ্রুত পা চালিয়ে চলে যেতে উদ্যত হলো, কিন্তু হঠাৎ করেই সাইমার হাতে একটা জোরালো টান পড়ল। সে চমকে গিয়ে পেছনে তাকাতেই দেখল অনেক তার হাত শক্ত করে ধরে রেখেছে। অনেকের চোখে এক তীব্র অধিকারবোধ আর রাগ মেশানো চাহনি। অনেক, হাত ছাড়ো। কি করছো এসব? ঐশী দাঁড়িয়ে আছে তো। অভিনন্দন তো দিলে সাইমা, কিন্তু অভিনন্দন দেওয়ার অধিকার কি কাউকে দিয়েছি? আর হাত ধরেছি যখন, তখন ছাড়ার জন্য ধরিনি। ঐশী যা বলেছে সেটা তার অনুভূতি, কিন্তু আমার অনুভূতিটা কি জানতে চেয়েছো একবারও? সাইমা স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার হাত কাঁপছে। ঐশীও স্তম্ভিত হয়ে অনেকের দিকে তাকিয়ে আছে। অনেক সাইমার হাতটা আরও একটু কাছে টেনে নিল, যেন সে আজ পুরো পৃথিবীকে বুঝিয়ে দিতে চায় তার হৃদয় কার অধিকার। অনেক সাইমার হাত শক্ত করে ধরে রেখে ঐশীর দিকে ফিরল। ঐশী তখনও আশ ভরা চোখে অনেকের উত্তরের অপেক্ষায় ছিল, কিন্তু অনেকের পরের কথাগুলো তার পায়ের তলার মাটি সরিয়ে দিল। ঐশী, তুমি আমার খুব ভালো একজন বন্ধু। এই ক্যাম্পাসে আসার পর তুমি প্রথম আমার সাথে সহজভাবে মিশেছিলে, তাই তোমার প্রতি আমার সম্মান আর বন্ধুত্ব সবসময় থাকবে। কিন্তু বন্ধুর চেয়ে বেশি কিছু হিসাবে আমি তোমাকে কখনোই ভাবিনি, কারণ আমার হৃদয়ে অন্য কারোর জায়গা অনেক আগেই হয়ে গেছে। অনেক এবার সাইমার দিকে তাকিয়ে সবার সামনে স্পষ্ট গলায় বলল, আমি সাইমাকে ভালোবাসি। এই অনুভূতির উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। অনেকের মুখে সরাসরি নিজের প্রতি ভালোবাসার কথা শুনে সাইমা একদম বাকরুদ্ধ হয়ে গেল। সে একবার অনেকের দিকে আর একবার ঐশীর দিকে তাকাচ্ছিল। তার বিশ্বাসই হচ্ছিল না যে এই প্রভাবশালী শাহরিয়ার অনেক তাকে ভালোবাসতে পারে। এদিকে ঐশী রাগে আর অপমানে ফেটে পড়ল। সাইমা, তুমি তুমি সাইমাকে ভালোবাসো অনেক? যে সাইমা তোমাকে তোমাকে ড্রাগস স্মাগলার সাজিয়ে জেলে পাঠাতে চেয়েছিল, যে তোমাকে সবার সামনে চড় মেরেছিল আর অপমান করেছিল, তুমি কেন তাকে ভালোবাসো? আমি যে তোমাকে শ্রদ্ধা করেছি, পাশে থেকেছি, তবে কেন আমাকে ভালোবাসো না? ভালোবাসা তো কোনো লেনদেনের হিসাব নয় ঐশী। যে কেউ সম্মান করলে তাকে ভালোবাসতে হবে। সাইমা আমাকে ভুল বুঝেছিল, ঘৃণা করেছিল, কিন্তু সেই ঘৃণার আড়ালে আমি ওর ভিতরের পরিবর্তনটা দেখতে পেয়েছি। ভালোবাসা আসলে কাউকে বলে কয়ে বা গুণ বিচার করে হয় না। এটা কখন কার প্রতি হয়ে যায় কেউ জানে না। সাইমার প্রতি আমার এই অনুভূতিটা হঠাৎ করে চলে এসেছে, যা আমি চাইলেও মুছতে পারবো না।
ঐশী বুঝতে পারল অনেকের মন জয় করা তার পক্ষে অসম্ভব। সে কান্নায় ভেঙে পড়ে, সেখান থেকে দৌড়ে চলে গেল। করিডোরে তখন এক অদ্ভুত নীরবতা। সাইমা লজ্জায় আর আবেগে মাখা নিচু করে দাঁড়িয়েছিল। তার এক হাত এখনো অনেকের শক্ত মুঠোয় বন্দী। অনেক, তুমি এত মানুষের সামনে এসব কি বললে? আমি তো তোমার যোগ্য নই। আমি তোমাকে কত কষ্ট দিয়েছি। যোগ্য কিনা সেটা আমি বিচার করব সাইমা। আমি শুধু জানি যে রাতে তোমাকে সাইকেল করে পৌঁছে দিচ্ছিলাম, সেই রাত থেকেই আমি তোমাকে অন্য চোখে দেখতে শুরু করেছি। তুমি এখন বলো, তুমি কি সারা জীবন আমার এই হাতটা ধরে থাকবে? সাইমা কোনো কথা বলতে পারল না, শুধু চোখের জল ফেলে অনেকের হাতের উপর নিজের অন্য হাতটা রাখল। তাদের এই মিলনের দৃশ্য দূর থেকে ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা অবাক হয়ে দেখছিল। যে সম্পর্কে শুরু হয়েছিল চরম ঘৃণা আর ষড়যন্ত্র দিয়ে, আজ সেই সম্পর্ক এক পবিত্র ভালোবাসায় রূপ নিল। ঐশী চলে যাওয়ার পর করিডোরের সেই নির্জন কোণে অনিক আর সাইমা একে অপরের মুখোমুখি দাঁড়ালো। অনিক সাইমার হাতটা তখনও ছাড়েনি। সাইমার চোখে এখনো অবিশ্বাসের ঘোর। সে বুঝতে পারছে না তার জীবনের সবচেয়ে বড় শত্রু কিভাবে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠল। অনেক, আমি সত্যি এখনো স্বপ্নেই মনে করছি সব। তুমি আমাকে এত সহজে ক্ষমা করে দিলে। শুধু ক্ষমাই করনি, ভালোবাসলে। আমি তো তোমার ঘৃণা পাওয়ার যোগ্য ছিলাম। ঘৃণা দিয়ে ঘৃণা বাড়ানো যায় সাইমা, কিন্তু ভালোবাসা দিয়ে মানুষকে জয় করা যায়। আমি যখন প্রথম তোমার জেদ আর অহংকার দেখেছিলাম, তখনই বুঝেছিলাম এই শক্ত খোলসের ভেতরে একটা খুব নরম মন আছে। আর সেই মনের পরিবর্তনটা যখন আমি দেখলাম, তখন আমি নিজেকে তোমার প্রেমে পড়ার থেকে আটকাতে পারিনি। সাইমা, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। সাইমা অনিকের হাত দুটো শক্ত করে ধরে। আমি হয়তো কোনো দিন বলতে পারতাম না অনেক। তোমাকে হারানোর ভয় আমি নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি সবার সামনে বলছি, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমাকে কোনো দিন ছেড়ে যেও না। দুজনের মনে এক প্রশান্তি নেমে আসে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তারা একে অপরের কাছে প্রেম নিবেদন করে। তবে সাইমার মনে তখনও ঐশীর জন্য অপরাধবোধ কাজ করছিল। সে অনেককে বলল যে ঐশীকে এভাবে একা ফেলে রাখা ঠিক হবে না। অনেকও সাইমার কথায় সায় দিল। তারা দুজন মিলে খুঁজতে খুঁজতে কলেজের পেছনের বাগানে ঐশীকে খুঁজে পেল। ঐশী একাকী বেঞ্চে বসে কাঁদছিল। সাইমা আর অনেককে একসাথে দেখে ঐশী মুখ ফিরিয়ে নিতে চাইল, কিন্তু অনেক তার পাশে গিয়ে বসল। ঐশী প্লিজ শোনো, আমাদের উপর রাগ করো না। দেখো, ভালোবাসা এমন একটা জিনিস যা জোর করে আদায় করা যায় না। আমি চাইলেই তোমাকে মিথ্যে আশ্বাস দিতে পারতাম, কিন্তু তাতে তোমার সাথে আরও বড় অন্যায় হতো। ভালোবাসা আসলে ভিতর থেকে আসে, আর সেটা আমার সাইমার জন্য জন্মে গেছে। ঐশী, আমি জানি আমি তোর কাছে অপরাধী, কিন্তু বিশ্বাস কর, অনেককে হারানোর কষ্টটা আমিও সহ্য করতে পারছি না। আমরা চাই না আমাদের জন্য তোর মতো একটা ভালো বন্ধুর মন ভেঙে যাক। আমাদের কি ক্ষমা করা যায় না? ঐশী কিছুক্ষণ চুপ করে রইল। সে অনেকের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল অনেক সাইমার জন্য কতটা ব্যাকুল। সে সাইমার দিকে তাকিয়ে দেখল সেই উদ্ধত মেয়েটা আজ তার সামনে বন্ধুত্বর মতো হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। ঐশী নিজের চোখের জল মুছে এক দীর্ঘশ্বাস ফেলল। তোরা ঠিকই বলেছিস, ভালোবাসা আসলে জোর করে পাওয়ার কোনো সম্পদ নয়। এটা যার জন্য জন্মায় তারই হয়ে থাকে। আমি হয়তো আবেগের বশে একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি। অনেক তোকে আমি সবচেয়ে সুখী দেখতে চেয়েছি, আর তুই যদি সাইমার সাথেই সুখী হোস, তবে আমি আর তোর বন্ধু হিসেবে সেটা মেনে নিলাম। ঐশীর কথা শুনে সাইমা তাকে জড়িয়ে ধরল। ঐশীও ম্লান হেসে তাদের দুজনকে আশীর্বাদ করল। ক্যাম্পাসের এই নতুন সমীকরণ দেখে সবাই বুঝতে পারল যে সত্যিকারের ভালোবাসা আর ক্ষমা দিয়ে পৃথিবীর যে কোনো কঠিন হৃদয় জয় করা সম্ভব। অনিক আর সাইমার এই অমর প্রেম কাহিনী পুরো কলেজের জন্য এক দৃষ্টান্ত হয়ে রইল। অনিক আর সাইমার সম্পর্কের কথা যখন সাইমার পরিবার জানল, আফজাল চৌধুরী প্রথম দিকে নিজের আগের আচরণের জন্য অনিকের কাছে ভীষণ লজ্জিত ছিলেন,
কিন্তু অনেক অত্যন্ত বিনম্রভাবে আফজাল চৌধুরীকে তার বাবার মতো সম্মান দিয়ে বুকে টেনে নেয় এবং অতীতের সব ভুল ভুলে যায়। এরপর অত্যন্ত রাজকীয় আয়োজনে সম্পন্ন হয় শাহরিয়ার অনেক এবং সাইমা চৌধুরীর বিয়ে। পুরো শহর দেখল এক সাধারণ ছাত্রের ছদ্মবেশে থাকা সেই অসাধারণ রাজপুত্রের বিয়ে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে অনেক তার ব্যক্তিগত বিলাসবহুল বাংলোয় সাইমাকে নিয়ে আসে। রাত তখন গভীর, পুরো ঘরটি সাদা আর লাল গোলাপের সুবাসে মো করছে। সাইমা লাল রঙের ভারী কাজের বেনারসি পরে বাসর ঘরের খাটে বসে আছে। তার ঘোমটার আড়ালে আজ কোনো জেদ নেই, আছে শুধু প্রিয় মানুষটিকে পাওয়ার এক পরম তৃপ্তি। অনেক ধীরে ধীরে ঘরের দরজা বন্ধ করে সাইমার পাশে এসে বসল। সাইমা কিছুটা আড়ষ্ট হয়ে মাথা নিচু করে রইল। অনেক তার কোমল হাত দিয়ে সাইমার ঘোমটা আলতো করে সরিয়ে দিল। ঘরের হালকা আলোয় সাইমাকে আজ অপার্থিব সুন্দর লাগছে। মনে আছে সাইমা, প্রথম যেদিন আমরা দেখা করেছিলাম সেদিন তুমি আমাকে অপমান করেছিলে, আর আজ দেখো তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে আমার ঘরে বসে আছো। ওসব পুরনো কথা বলে আর লজ্জা দিও না তো অনেক। আমি তো ভাবতেও পারিনি আমার মতো একটা ভুল করা মেয়েকে তুমি এত বড় সম্মান দিবে। আমি সত্যি খুব ভাগ্যবতী। অনেক সাইমার চিবুক আলতো করে ছুঁয়ে। ভুল তো মানুষ করে সাইমা, কিন্তু সেই ভুল থেকে যে নিজেকে শুধরে নেয় সেই তো আসল মানুষ। আমি তোমাকে সেই সাধারণ সাইমা হিসেবে ভালোবাসি। আজ থেকে আমাদের এক নতুন জীবন শুরু হলো। অনেক সাইমার কপালে পরম মমতায় একটি চুমু খেলো। সাইমা অনেকের কাঁধে মাথা রেখে পরম শান্তিতে চোখ বন্ধ করল। দীর্ঘদিনের লড়াই, ঘৃণা আর ষড়যন্ত্রের পর আজ তারা এক শান্ত এবং সুখের বন্দরে পৌঁছেছে। অনেক, আমি সারা জীবন এই নির্ভরতাটুকু চেয়েছি। তুমি আমায় কোনোদিন ছেড়ে যাবে না তো? অনেক সাইমার হাত শক্ত করে ধরে। যে হাত একবার ধরেছি সাইমা, তা ছাড়ার জন্য ধরেনি। মৃত্যু ছাড়া এই হাত আর কেউ আলাদা করতে পারবে না। অনেক ঘরের উজ্জ্বল আলোটা কমিয়ে দিল। জানলা দিয়ে আসা চাঁদের স্নিগ্ধ আলো দম্পতির উপর আছড়ে পড়ল। ভালোবাসা আর বিশ্বাসের এক নতুন অধ্যায় শুরু হলো তাদের জীবনে। ঘৃণা যেখানে শেষ হয়েছিল সেখানে এক অমর প্রেমের গল্প পূর্ণতা পেল। বিয়ের কয়েক মাস পর অনিক আর সাইমা তাদের নতুন জীবন নিয়ে খুব সুখী। একদিন সন্ধ্যায় অনেক সাইমাকে নিয়ে একটু নির্জন পাহাড়ি রাস্তার ধারে ড্রাইভ করতে বের হয়েছে। হঠাৎ অনেক খেয়াল করলো পেছনের দুটো বাইক আর একটি কালো গাড়ি তাদের অনুসরণ করছে। অনেক বুঝতে পারলো লিটনের সেই পুরনো গ্যাং এখনও প্রতিশোধের আগুনে জ্বলছে। হঠাৎ কালো গাড়িটি অনেকের গাড়ির সামনে এসে ব্রেক কষে, রাস্তা আটকে দেয়। সাইমা ভয়ে অনেকের হাত শক্ত করে চেপে ধরে। ভয় পেও না সাইমা, আমি আছি তো। তুমি গাড়ির ভিতরে থাকো আর লক করে দাও। অনেক গাড়ি থেকে নিচে নামে। তার চোখে আজ সেই সাধারণ ছাত্রের কোনো চিহ্ন নেই। সেখানে রাজত্ব করছে এক অপরাজেয় শক্তি। গাড়ি থেকে লিটনের প্রধান সহযোগী রক্তিম নেমে আসে, যার হাতে একটি ধারালো চাকু। কিরে ট্রাস্টি সাহেব, ভেবেছিস লিটন ভাইকে জেলে পাঠিয়ে তুই খুব শান্তিতে থাকবি? আজ থেকে তোকে আর তোর সুন্দর বউকে কেউ বাঁচাতে পারবে না। মুখ সামলে কথা বল। তোদের মতো আবর্জনাদের পরিষ্কার করতে আমার কোনো পরিচয়ের প্রয়োজন নেই। তোরা ভাবছিস আমি কেবল একজন ব্যবসায়ী, টাকার পাহাড়ে বসে থাকা কোনো কাবরজ? ভুল ভাবছিস। আমি সেই দাবানল যা একবার জ্বলে উঠলে তোদের মতো অন্যায়ের সাম্রাজ্য ছাই করে দেয়। আজ তোরা শুধু মৃত্যুকে দেখবি না, দেখবি অন্যায়ের শেষ কেমন হয়। অনেকের কথা রেশ কাটতে না কাটতে রক্তিম তেড়ে এলো, কিন্তু অনেক চোখের পলকে রক্তিমের কবজি ধরে এমন এক মোচড় দিল যে চুরমার হয়ে গেল তার হাড়। অনেক তাকে কাছে টেনে নিয়ে তার কানের কাছে শীতল করে বলল, শাহরিয়ার অনেক বিশ্বের নামিদামি ব্যবসায়ীদের মধ্যে একজন হতে পারে, কিন্তু মনে রাখিস, শত্রুর কলিজা ছিঁড়ে নেওয়ার সাহস আর শক্তি দুটোই এই বুকে আছে। আজ তোদের যমরাজ হয়ে আমি এসেছি। অনেক রক্তিমকে এক ঝটকায় দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বাকিদের দিকে এগিয়ে গেল। তার মারদাঙ্গা রূপ দেখে মনে হচ্ছিল কোনো পেশাদার যোদ্ধা লড়ছে। সাইমা গাড়ির ভেতর থেকে নিঃশ্বাস বন্ধ করে দেখছিল। সে জানতো অনেক প্রভাবশালী,
কিন্তু তার স্বামী যে সাহসিকতায় আর বীরত্বে এতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তার কল্পনার বাইরে ছিল। কয়েক মুহূর্তের মধ্যে অনেক লিটনের সব সহযোগীকে মাটিতে লুটিয়ে দিল। অন্যায়ের পথ বেছে নিয়েছিস যখন, তখন তার ফল ভোগ করার জন্য তৈরি থাক। লিটনকে গিয়ে বলিস শাহরিয়ার অনেক শুধু সম্মান দিতে জানে না, সম্মান কেড়েও নিতে জানে। অনেক তার সিকিউরিটি টিমকে ইশারা করতেই তারা রক্তিমদের টেনে হেঁচড়ে গাড়িতে তুলতে লাগলো। অনেক তার সোটটা ঝেড়ে আবার গাড়িতে গিয়ে বসলো। সাইমার দিকে তাকাতেই তার সেই আগ্নেয়গিরির মতো চোখগুলো মুহূর্তে শীতল আর মায়াবী হয়ে গেল। অনেক, তুমি তুমি এতটা ভয়ঙ্কর হতে পারো, আমি তোমাকে আজ নতুন করে চিনলাম। সায়মা, আমি ব্যবসায়িক টেবিলে যেমন ঠান্ডা মাথার মানুষ, আমার আপনজনের উপর কোনো আঘাত এলে আমি ঠিক ততটাই দাবানল। তোমার দিকে কেউ আঙ্গুল তুলবে আর আমি শান্ত থাকবো, তা কোনোদিনও সম্ভব নয়। সাইমা পরম নির্ভরতায় অনেকের বাহু জড়িয়ে ধরল। সে বুঝতে পারল তার স্বামী কেবল একজন সফল মানুষই নয়, সে এক বিশাল আশ্রয়স্থল, যিনি অন্যায়ের বিরুদ্ধে এক অপরাজেয় শক্তি। রাতের নিস্তব্ধতা চিরে অনেকের গাড়ি আবার চলতে শুরু করলো এক নতুন গন্তব্যের দিকে।